ওকে, তো আজকে আমাদের ক্লাসের বিষয় হলো কিওয়ার্ড রিসার্চ। এটাকে আমরা অনেকভাবে বলতে পারি, কিওয়ার্ড রিসার্চ অথবা কিওয়ার্ড অ্যানালাইসিস অথবা কিওয়ার্ড সিলেকশন। সবগুলো একই জিনিস, কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড অ্যানালাইসিস, কিওয়ার্ড সিলেকশন। আচ্ছা, সবাই কি রেডি? অনলাইনে যারা ক্লাস করছেন আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আচ্ছা, আপনি কে? আপনার নাম কি? কোত্থেকে? আমি মাকসুদ বলছিলাম, ঢাকা উত্তরা থেকে। ঢাকা উত্তরা থেকে, আচ্ছা। ঢাকা উত্তরা থেকে। আচ্ছা, বুঝতে পারছি। দেশের বাইরে থেকে কেউ কেউ আছেন? হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? ওকে, ধন্যবাদ। কোনো কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেন করবেন। আপনি জাস্ট আপনাদের মাইকটা আপনারা মিউট রাখেন। জাস্ট যখনই আমাকে কোশ্চেন করবেন তখনই মাইকটা অন করে আমাকে কোশ্চেন করবেন, ঠিক আছে? আর কোনো কিছু না বুঝলে আমাকে সাথে সাথে কোশ্চেন করবেন। আর আপনি জাস্ট যখন কোশ্চেন করবেন তখন জাস্ট আপনার মাউসটা স্ক্রিনের উপর ক্লিক করলে হবে। আমি আপনার নামটা এখানে দেখবো যে আপনি কোনো কিছু জিজ্ঞেস করতে চাচ্ছেন, তখনই আপনি কোশ্চেন করবেন। তাহলে আপনাদের দিক থেকে আপনারা মাইকটা অফ করে রাখেন। জাস্ট যখনই কোশ্চেন করবেন তখন মাইকটা অন করে আমাকে কোশ্চেন করবেন। ওকে, হ্যাঁ, তাহলে আমরা আজকে আলোচনা করব কিওয়ার্ড রিসার্চ। তো তাহলে আমরা এই কিওয়ার্ডটাকে, এটাকে বলা হয় কিওয়ার্ডস অথবা ফ্রেজ, যে ইংরেজিতে ফ্রেজ এন্ড ইডিয়মস। আমরা কয়েকভাবে এটিকে বলতে পারি কিওয়ার্ডটাকে। একটা হচ্ছে কিওয়ার্ড, বা যদি বহুবচনে বলি কিওয়ার্ডস, আরেকভাবে যদি বলি ফ্রেজ অথবা ফ্রেজেস। তাহলে আপনি যেভাবে বলেন না কেন, মিনিং একটাই। এখন কিওয়ার্ড বিষয়টা আসলে কি? কি মানে কি? চাবি। ওয়ার্ড মানে কি? তাহলে কিওয়ার্ড মানে কি মোটামুটি বোঝা যাচ্ছে না? কি শব্দ? মূল শব্দটা, আসল শব্দটা। মনে করেন বাবার কাছে, পিতার কাছে টাকা চাহিয়া পত্র আগে লাগতো না? এখন পিতার কাছে টাকা চাহিয়া অনেক বড় একটা পত্র লাগলো, তাই না? পুত্র। এখন অনেক কথা ইনিয়ে বিনিয়ে অনেক কথা লাগলো। এখানে আমি এই পুরা চিঠিটা, এক পৃষ্ঠার চিঠিটার কিওয়ার্ডস কি? টাকা দেয় না, তাই না? সব কথা এটা না, কিওয়ার্ডস। তাহলে এইভাবে আমরা অনেক বড় একটা কথাকেও, অনেক বড় একটা ইয়াকেও ছোট্ট করতে পারি। অনেক একটা পুরো একটা লাইনকে আমরা এক কথায় প্রকাশ করতে পারি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মূল কথা, আমি যা বলতে চাচ্ছি, আমার সেই মূল বক্তব্যটা কি, সেটা হলো কিওয়ার্ডস, ঠিক আছে? কারণ আমরা যখন কোনো একটা কথা বলি, কোনো একটা বক্তব্য আমরা এক্সপ্রেস করি, তখন বিশেষ করে বিজ্ঞাপনে, আমরা যেহেতু বিজ্ঞাপন নিয়ে কাজ করব, আমাদের কাজটা হলো অ্যাডভার্টাইজিং করা। তো অ্যাডভার্টাইজিং করতে হলে আমাদেরকে অনেকগুলো কথা কম্প্রেস করে বলতে হবে, এসেন্সটা বলতে হবে। একটা বাক্যের অথবা একটা পুরো একটা প্যারাগ্রাফের অথবা পুরো একটা পৃষ্ঠার সম্পূর্ণ শুধুমাত্র এসেন্সটা, একদম মূল কথাটা আমাদেরকে বলতে হবে, ঠিক আছে? অল্প সময়ের মধ্যে, আপনি যদি লিখে বলেন তাহলে অল্প লেখার মধ্যে, কয়েকটা শব্দের মধ্যে, আর যদি মুখে বলেন তাও কি কয়েক সেকেন্ডের মধ্যে। তো দেখুন, আমি একটা বিজ্ঞাপন দেখাই। এখন যে কোনো বিজ্ঞাপনের কাজে, সেটা পেপারে বিজ্ঞাপন হোক অথবা অনলাইনে বিজ্ঞাপন হোক অথবা রেডিওতে বিজ্ঞাপন হোক অথবা টিভিতে বিজ্ঞাপন, যেখানে বিজ্ঞাপন হোক না কেন, যে কোনো বিজ্ঞাপন তৈরি করার আগে প্রথম কাজ হলো কী করা? কিওয়ার্ডস ঠিক করা। শুধু বিজ্ঞাপন তৈরি করার ক্ষেত্রেই না, আমরা যখন কোনো একটা লেখা লিখবো, আর্টিকেল লিখবো, অথবা যে কোনো একটা বিষয়ে আমরা লিখবো, অথবা কোনো একটা বক্তৃতা দেবো, অথবা কোনো একটা কিছু বলবো, একটা নিউজ রিপোর্ট লিখবো, সব ক্ষেত্রে আমাদের কিওয়ার্ডসটা ইম্পর্টেন্ট।
আপনি যখন একটা মানুষ আঁকেন, আমরা আমরা কীভাবে আঁকি? একটা মানুষ আঁকতে হলে আমরা আগে স্ট্রাকচারটা আঁকি, তাই না? এভাবে আঁকি না? একটা স্কাল্পচার যখন তৈরি করে তখন কিন্তু জিনিসটা এভাবে তৈরি করে, একটা কাঠামো তৈরি করে। কাঠামোর পরে এখানে কি মাটি, সিমেন্ট, রড যা যা দিয়ে এখানে ইয়াগুলো তৈরি করে, তাই না? তা আমাদের কিওয়ার্ডসটা হচ্ছে এটা একটা স্ট্রাকচার। আপনি যে কোনো লেখায় লেখেন না কেন, সেটা নিউজ রিপোর্ট হোক, অথবা আপনার এই অ্যাডভার্টাইজিং হোক, অথবা আপনার একটা প্রবন্ধ হোক, যেটাই হোক না কেন, আপনার আগে মূল বিষয়টা কি? কিওয়ার্ডস। মানে আপনি কি বলতে চাচ্ছেন সেই বিষয়টা আগে ক্লিয়ার থাকতে হবে, সেই বিষয়টা আগে স্পষ্ট থাকতে হবে। আমি কি বলতে চাচ্ছি সেই বিষয়টা যদি স্পষ্ট হয়, মানে আমার কাঠামোটা যদি স্ট্রং হয়, তাহলে আমি ওইটার উপর অর্নামেন্টিং করতে পারবো, আমি ওটার উপর রং লাগাতে পারবো, ওটার উপর অনেকভাবে কি আমি এটাকে মানে সুন্দর করতে পারবো। বা আমার মূল কথাটা ঠিক থাকতে হবে। মূল কথাটা কি? তাহলে আমরা সহজ কথা কিওয়ার্ডস মানে কি বলতে পারি? মূল কথা। এখন এই মূল কথা কেন বলতে হবে? কারণ আমরা এটা পাঠকদের সুবিধার জন্য এবং লেখকের সুবিধার জন্য। লেখকের সুবিধা হচ্ছে এটা, পাঠকদের সুবিধাটা এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যখন একটা কথা যখন মানুষকে বুঝাবেন, সেটা অনেক লম্বা করে যদি মানুষকে বুঝান, তাহলে মানুষ বিরক্ত হবে না? ঠিক আছে, মানুষ ওই জিনিসটা পড়তে আগ্রহ হারিয়ে ফেলবে। বাট যদি আপনি সহজ করে যদি বলেন মূল কথাটা, তাহলে মানুষের জন্য এটা বুঝতে সুবিধা হয়, এবং অল্প শব্দে অল্প সময়ে এসে মানুষ এই জিনিসটা বুঝতে পারবে। তো দেখেন, যে কোনো বিজ্ঞাপনের ক্ষেত্রে আমাদের কিওয়ার্ডসটা আসবে। আমি একটা বিজ্ঞাপন দেখাচ্ছি আপনাদেরকে। এই বিজ্ঞাপনে আপনাদেরকে বলতে হবে যে এই বিজ্ঞাপনের কিওয়ার্ডসটা কি। মনে করেন একটা প্রোডাক্ট খাইলে এটা হবে, সেটা হবে, অনেক কিছু হবে, বাট এই সবগুলো জিনিসকে কয়েকটা শব্দের মাধ্যমে প্রকাশ করা যায়। দেখেন, আমি কি এই ক্লাসটা আগে আলোচনা করেছিলাম? টিবিসি মানে হলো টিভি কমার্শিয়াল। বিজ্ঞাপনটা দেখেন, দেখে বলতে হবে এটার মূল কথাটা কি। মানে কোম্পানি যে কোনো একটা মেসেজ আমাদেরকে দিতে চাচ্ছে। বিজ্ঞাপনটা যখন তৈরি করছে, তার মানে কি কোম্পানি কোনো একটা মেসেজ আমাদেরকে দিতে চাচ্ছে, আমাদেরকে কোনো একটা কিছু বুঝাতে চাচ্ছে। এখন সে বোঝানোর জন্য সে প্রথমে একটা মানে পটভূমি তৈরি করছে। পটভূমি তৈরি করার পর সে তার মূল কথাগুলো বলছে। এখানে মূল কথাগুলো কি সেগুলো বোঝার চেষ্টা করেন। কেমন আছেন ভাবি? কি কিনছেন? হরলিক্স, বাচ্চার বেড়ে ওঠার প্রয়োজনীয় নিউট্রিশন এতে আছে, যেমন প্রোটিন। কেন? মাছ, মাংস, ডিম, ক্যালসিয়াম, দুধ, আয়রন, কলিজা। ভাবি, তার মানে প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম, জিঙ্ক এগুলো সব আপনি রোজ দিচ্ছেন? রোজ রোজ এত কিছু কিভাবে দেবো? কিছু তো মিস হয়। সেই জন্যই তো রোজ রেগুলার খাবারের সাথে 2 গ্লাস হরলিক্স, যা ওর প্রতিদিনের পুষ্টি চাহিদা পূরণ করতে সাহায্য করে। এটি ক্লিনিক্যালি প্রমাণিত। হরলিক্স উন্নত করে গ্রোথের 5টি চিহ্ন, যেমন স্বাস্থ্যকর রক্ত, সঠিক ওজন বৃদ্ধি, অধিক মনোযোগ, সবল পেশি ও অধিক হাড়ের পরিধি। বেড়ে ওঠার ডোজ রোজ রোজ। বড় এখানে মূল কথাটা কি? হরলিক্স খেলে কি হবে? তার বেড়ে ওঠার প্রয়োজনীয় নেই। হ্যাঁ না, হরলিক্স খেলে কি হবে? এই যে দেখেন, এই যে প্রথম একটুকু পর্যন্ত কি করছে, একটুকু পর্যন্ত জাস্ট একটা গল্পের একটা পটভূমি তৈরি করছে। এই আসল কথাটা এখান থেকে শুরু। মানে মাছ, মাংস, শাকসবজি কোনো কিছু খাইতে হবে না, শুধু হরলিক্স খেলে চলবে, তাই না? সব কিছু পাবে। আর মাছ, মাংস, শাকসবজিগুলো খাইলে কোনো গ্যারান্টি নেই। প্রোটিন, আয়রন এগুলো পাবে কিনা কোনো গ্যারান্টি নেই। বাট হরলিক্স খেলে কোনো মিস নেই, ঠিক আছে? একদম 100% গ্যারান্টেড। রোজ রোজ এত কিছু কিভাবে দেবো? কিছু তো মিস হয়। সেই জন্যই তো রোজ রেগুলার খাবারের সাথে 2 গ্লাস হরলিক্স, যা ওর প্রতিদিনের পুষ্টি চাহিদা পূরণ করতে সাহায্য করে। এটি ক্লিনিক্যালি প্রমাণিত। হরলিক্স উন্নত। এই যে এগুলো হচ্ছে আসল কথা, একদম শেষে বলতেছে আসল কথাটা। এর আগে যতটুকু ছিল অতটুকু কি জাস্ট এই কথাগুলো বলার একটা পটভূমি তৈরি করছে, একটা গল্প তৈরি করছে। তাহলে এই হরলিক্স খেলে কী হবে সেটা আমাদেরকে বোঝাচ্ছে।
তাহলে আমরা এই সবগুলো কথাকে যদি আমরা একসাথে করি, এই যে এখন যে কথাগুলো বলবো, করে গ্রোথের 5টি চিহ্ন, যেমন স্বাস্থ্যকর রক্ত, সঠিক ওজন বৃদ্ধি, অধিক মনোযোগ, সবল পেশি ও অধিক হাড়ের পরিধি। বেড়ে ওঠা লোক এই যে একটু আগে যে যে কথাগুলো বললো, মানে হরলিক্সের কি হবে, অধিক মনোযোগ, বেশি হাড়ের পরিধি, তারপরে রক্ত মানে বেড়ে উঠবে, ঠিক আছে। ওই তিনটা কিওয়ার্ড, স্ট্রঙ্গার, শার্পার না লঙ্গার, স্ট্রঙ্গার, শার্পার। তো মূল কথাগুলো হচ্ছে এগুলো। তাহলে আমরা এই যত বড় বিজ্ঞাপন দেখতে পাচ্ছি, পুরো বিজ্ঞাপনের মূল কথা হচ্ছে এটুকুই, তাই না? এর আগে এবং পরে দৃশ্যগুলো তৈরি করছে কি জন্য, এই জিনিসটাকে গ্রহণযোগ্য করার জন্য একটা গল্পের কি একটা পটভূমি তৈরি করছে। আচ্ছা, এই মূল বিষয় হচ্ছে এগুলোই। এভাবে যে কোনো বিজ্ঞাপন, আপনি পত্রিকার একটা বিজ্ঞাপনও দেখবেন, সেখানেও কিওয়ার্ডস লেখা। আমি একটা বিজ্ঞাপন দেখাচ্ছি। যে একটা বিজ্ঞাপনে সে শুধুমাত্র মূল কথাগুলি লেখছে। তাহলে আপনি যে কোনো বিজ্ঞাপন যখন দেখবেন, তখন দেখবেন যেখানে অনেকগুলো লেখা, কিন্তু তার মধ্যে কয়েকটা লেখা ওরা বিশেষভাবে মানুষের দৃষ্টি আকৃষ্ট করছে। তাহলে সেই বিশেষভাবে লেখাটাই কি? অ্যাডস। তো একটা বিজ্ঞাপনে অনেক কথা লেখা থাকতে পারে, আবার কোনো বিজ্ঞাপনে অত বড় কথা লেখা থাকবে না। যেমন বিলবোর্ডগুলো তো অত বড় লেখার কি জায়গা আছে, বাট মানুষের পড়ার সময় নেই, তাই না? তার মানে খুব সংক্ষিপ্ত করে লেখাটাকে লিখতে হয়। তাহলে যখন লাগবে তখন কি বিলবোর্ডে অত বড় লেখা লিখতে পারবে না। হরলিক্সের একটা বিজ্ঞাপন যদি বিলবোর্ড আকারে আসে, তখন কি অত বড় লেখা লিখতে পারবে? ছোট্ট করে কয়েকটা শব্দের মধ্যে সেটা লিখতে হবে। তাহলে সে কয়েকটা শব্দ কি হবে? কিওয়ার্ডসগুলো, ঠিক আছে। তাহলে আমরা সহজ করে যেটা বুঝলাম যে কিওয়ার্ডস মানে হলো যে কোনো কথার, যে কোনো বিষয়ের মূল কথাটা হচ্ছে কিওয়ার্ডস। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে পেপারে বিজ্ঞাপন দিতে হলো কি লাগে, প্রথমে কিওয়ার্ড সিলেক্ট করতে হয়। বিলবোর্ডে বিজ্ঞাপন দিলে তাও প্রথমে কিওয়ার্ড সিলেক্ট করতে হয়। টিভিতে বিজ্ঞাপন দিলে তাও প্রথমে কিওয়ার্ড সিলেক্ট করতে হয়। আমরা বিজ্ঞাপন দেবো কোথায়? ইন্টারনেটে। তাহলে আমাদের যে অ্যাডভার্টাইজিং তৈরি এবং অ্যাডভার্টাইজিং লেখার সবগুলো প্রসিডিউর সেম। অন্য বিজ্ঞাপনের যে কলাকৌশল, আমাদের বিজ্ঞাপনের কলাকৌশল সেম, ঠিক আছে। কারণ এখানে কাস্টমার সেম। হরলিক্সের জন্য যদি টিভিতে অ্যাড দেওয়া হয়, তাহলে যারা খাবে, আবার যারা যদি আপনার পেপার অ্যাড দেওয়া হয় তাও কাস্টমার সেম, আবার যদি ইন্টারনেট অ্যাড দেওয়া হয় তাও কি কাস্টমার সেম। মানে কাস্টমারদের নেচারটা সেম। তো যার ফলে আমরা একইভাবে বলবো, আমরা টিভিতে অথবা ইয়াতে যেভাবে বলি আমরা একইভাবে বলবো। আচ্ছা, তাহলে কিওয়ার্ডস কি বোঝা গেল? কিওয়ার্ড হচ্ছে মূল কথা। এখন কিওয়ার্ডস মানে কি? এখন দেখেন, কখনো একটা শব্দ দিয়ে বোঝানো যায় না। মনে করেন অনেক বড় একটা কথা আপনি বুঝাবেন, সেটা একটা শব্দ দিয়ে বোঝানো যায় না, তাহলে কয়েকটা শব্দ দিয়ে সেটা বোঝাতে হয়, ঠিক আছে। যেমন পিতার কাছে টাকা চাই পত্র, এটা কি একটা শব্দ দিয়ে বোঝানো যাবে? বোঝানো যাবে, বাট অল্প অল্প বুঝবে আর কি। যদি বলে শুধু টাকা তাহলে অত ভালোভাবে বুঝবে না। যদি বলে টাকা দেন, তাহলে কি এটা বুঝবে। তার মানে কয়েকটা শব্দ লাগে। একটা মূল সেন্স বোঝানোর জন্য একটা শব্দের বাইরে কয়েকটা শব্দ লাগে। তাহলে কয়েকটা শব্দ কি বলে? কয়েকটা শব্দ মিলে যখন একটা একই মিনিং প্রকাশ করে, এটাকে বলে প্রেস, ঠিক আছে। কয়েকটা শব্দ মিলে যখন একই ওয়ার্ড প্রকাশ করে, তখন সেটা হচ্ছে প্রেস। যেমন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে কি? সাদা কালো, কাগজে কলমে। ক্যাটস অ্যান্ড ডগস মানে মুষলধারে, হ্যাঁ। তো এরকম। তাহলে এই কথাগুলো বুঝে গেল, কিওয়ার্ডস কি, ফ্রেজ কি। তাহলে কয়েকটা শব্দ যদি একসাথে হয়, আমরা সেটাকে কিওয়ার্ডসও বলতে পারি, আবার ফ্রেজেসও বলতে পারি। যাই হোক, তাহলে যে কোনো বিষয় আমরা যখন অনলাইনে কাজ করবো, অনলাইনে যখন আমরা কোনো একটা বিষয়ের মানে প্রচার করব, আমাদের মূল কাজটা কি?
আমাদের এসইওর মূল কাজটা কি? অ্যাডভার্টাইজ করা, অনলাইন অ্যাডভার্টাইজিং করা। মানে আমরা যে কোনো একটা কোম্পানির জন্য কি করতে পারি? অনলাইনে অ্যাডভার্টাইজ করে দিতে পারি। তো অনলাইনে অ্যাডভার্টাইজ করার জন্য আমাদের মূল যে কাজটা, মানে টিভিতে যেভাবে একটা বিজ্ঞাপন তৈরি হয় আমরাও ঠিক সেভাবেই তৈরি করব, ঠিক আছে? পেপারে যেভাবে একটা অ্যাড পাবলিশ হয় আমরা সেভাবেই পাবলিশ করব। তাহলে আমাদের দুইটা স্ট্র্যাটেজি শিখতে হবে, কারণ আমরা এখানে ভিডিও বিজ্ঞাপনও দেবো, আবার এখানে আমরা টেক্সট আকারে বিজ্ঞাপনও দেবো, মানে গ্রাফিক্সের বিজ্ঞাপনও দেবো, ঠিক আছে? তো আমরা দুইটা বিজ্ঞাপনের কৌশলগুলো শিখবো। আচ্ছা, এখন আমরা কিওয়ার্ড সিলেকশন করব। কোন একটা কোম্পানি আপনাকে কাজ দিছে, কাজ দেওয়ার পরে আপনার প্রথম কাজ হবে সেই কোম্পানির জন্য কিওয়ার্ড সিলেক্ট করা। মনে করুন আপনাকে কোনো একটা কোম্পানি কাজ দিল, আপনার ক্লায়েন্ট হলো সৃষ্টি ফ্যাশন। মনে করেন এটা একটা লোকাল ক্লায়েন্ট, ঠিক আছে? এখন আপনি এই কাজটা যখন শুরু করবেন, এই সৃষ্টি ফ্যাশনের জন্য আপনি কাজ শুরু করবেন। যে কোনো কোম্পানির জন্য আপনি যখন কাজ শুরু করবেন, আপনার প্রথম ধাপ হবে কি? কিওয়ার্ড রিসার্চ করা। যে কোনো একটা কোম্পানির জন্য বিজ্ঞাপনের কাজ শুরু করার আগে 1 নম্বর কাজ হলো কিওয়ার্ড রিসার্চ করা। কিওয়ার্ড রিসার্চ করার পরে আপনি অন্য কাজগুলো করতে পারবেন। তো এখন আমরা সৃষ্টি ফ্যাশনের জন্য কিওয়ার্ড রিসার্চ করব। বলেন, এখন আমরা কিওয়ার্ড রিসার্চ করার জন্য প্রথমে জানতে হবে আমি যে কোম্পানির জন্য কাজ করতেছি সেই কোম্পানি সম্পর্কে বিস্তারিত জানতে হবে। সেই কোম্পানির জন্য বিস্তারিত জানার পরে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। ওই কোম্পানির জন্য আমরা কিওয়ার্ড সিলেক্ট করতে পারবো। আচ্ছা, তার আগে আমি বিষয়টাকে আরেকটু বলি। এখন কিওয়ার্ডস কী হবে? সৃষ্টি ফ্যাশনের জন্য কিওয়ার্ডস কী হবে? সৃষ্টি ফ্যাশনের জন্য কিওয়ার্ডস হবে সেগুলোই যে শব্দগুলো মানুষ লিখে তাকে খুঁজবে। আমরা যখন দোকানে গিয়ে বলি একটা সাবান খুঁজি, তাহলে আমরা কী বলি? মানে ব্র্যান্ডের নাম উল্লেখ করি, যদি ব্র্যান্ডের নাম জানা থাকে। আপনি মনে করেন থান কাপড় কিনবেন, তাহলে সেক্ষেত্রে আপনি কী বলেন? যে আমাকে একটা ভালো সুতির কাপড় দাও, তাই না? অথবা এই কাপড় দাও। তাহলে আমরা সাধারণত প্রোডাক্টের গুণাগুণ উল্লেখ করি, প্রোডাক্টের নাম প্লাস প্রোডাক্টের গুণাগুণ, ঠিক আছে? আমরা ব্র্যান্ডের নাম সাধারণত উল্লেখ করি না। মনে করেন সাবান, আপনি একটা সাবান কিনবেন, তাহলে আপনি যদি দোকানদারকে বলেন, তাহলে আপনি বলেন কি আমাকে একটা ভালো সাবান দাও, তাই না? তাহলে আমরা এখন সাবানের তো অনেকগুলো কোম্পানি আছে, ঠিক আছে? তাহলে আমাদের কিওয়ার্ডস কী হবে? সাবান দাও অথবা ভালো সাবান দাও। ঠিক, আপনি কোনো একটা দোকানে গিয়ে যদি খোঁজেন, তাহলে আপনি এভাবে খুঁজবেন, আপনি কিওয়ার্ডস অনুযায়ী খুঁজবেন, ঠিক আছে? মানে ব্র্যান্ডের নাম মনে করেন আপনি জানেন না, তাহলে দোকানদারকে আপনি কী বলবেন? যে একটা ভালো সাবান দেন। তাহলে ভালো সাবানটা কি? এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, ঠিক আছে? আপনি যখন কোনো একজন ডাক্তার অথবা যে কোনো একটা বিষয় যখন আপনি খুঁজেন, তখন আপনি ওই প্রোডাক্টের গুণাগুণের উপর ভিত্তি করে খুঁজেন, অথবা ওই প্রোডাক্টের নেচারের নাম। যেমন সাবানের অনেকগুলা কি আছে, ব্র্যান্ড আছে। এখন এগুলো হচ্ছে নাম, আর এটা হচ্ছে কি? সাবানের আমি যে জিনিসটা খুঁজতেছি সেই জিনিসটার জেনেটিক নাম। তাহলে আমরা দোকানে গিয়ে বলবো হয়তো একটা সাবান দেন, অথবা আমাকে একটা ভালো সাবান দেন। তো আমরা দোকানে গিয়ে যে কথাগুলো দোকানদারকে বলি সেটাই হচ্ছে কিওয়ার্ডস। আপনি ধরেন কাপড় কিনতে গেছেন, ঠিক আছে? কাপড় কিনতে গেছেন, কাপড় কিনতে যাওয়ার সময় কাপড় ধরুন ব্র্যান্ডের কাপড় না, অথবা যে কোনো একটা কাপড়ের দোকানে আপনি কাপড় কিনতে গেছেন, তাহলে আপনার লক্ষ্য থাকবে কি? সুতির কাপড়, হ্যাঁ, আমাকে একটা সুতির শার্ট দেন। তাহলে সুতির শার্ট এটা কি? এটা হলো কিওয়ার্ডস, সেটা যে কোনো ব্র্যান্ডের হোক না কেন। তাহলে আমরা যখন কোনো একটা বিষয় সম্পর্কে খোঁজখবর নিই, কোনো একটা বিষয় সম্পর্কে আমরা জানি, অথবা দোকানে গিয়ে যখন কোনো একটা প্রোডাক্ট খোঁজ করি,
ঠিক আমরা যেভাবে খোঁজ করি, যখন মানুষ নেটে সার্চ করে, নেটে সার্চ করে মানুষ ওই ধরনের শব্দগুলো লিখেই সার্চ করে। এখন কেউ সৃষ্টি ফ্যাশনে গেল, গিয়ে বললো কি আমাকে একটা ফ্যাশনেবল ড্রেস দাও, অথবা লেটেস্ট ফ্যাশনের একটা ড্রেস দাও, তাহলে তার কিওয়ার্ডসে কী হবে? এখন এখানে এর মধ্যে অনেকগুলা কি আছে, আপনি কাপড় কিনতে গেছেন, এর মধ্যে অনেকগুলো শার্ট আছে, অনেক কিছু আছে, অনেকগুলো পাঞ্জাবি আছে, বাট আপনি তাকে কি বলবেন? সেলসম্যানকে বলবেন যে আমাকে লেটেস্ট ফ্যাশনের ডিজাইনটা দেখাও, অথবা লেটেস্ট ফ্যাশনের শার্টটা দেখাও। তাহলে আমি কিন্তু এখানে কোনো ব্র্যান্ড দেখে করতেছি না, আমি করতেছি কি আমার কিওয়ার্ডসটা কি? লেটেস্ট ফ্যাশন শার্ট। তাহলে আমি একটা শার্ট কিনবো, আমি যখনই দোকানে যাচ্ছি তখন আমি দোকানদারকে বলতেছি আমাকে একটা লেটেস্ট ফ্যাশনের শার্ট দাও। তাহলে আমার কিওয়ার্ডস কি? লেটেস্ট ফ্যাশন শার্ট। তো আমরা যখন ইন্টারনেটে সার্চ করব, আবার আপনি যখন এটা তো আপনি দোকানে গিয়ে সরাসরি সেলসম্যানকে জিজ্ঞেস করবেন যে আমাকে একটা লেটেস্ট ফ্যাশনের শার্ট দাও। আপনি যদি কোনো বন্ধুকে যদি জিজ্ঞেস করেন যে চিটগংয়ের মধ্যে ভালো লেটেস্ট ফ্যাশনের শার্ট কোথায় পাওয়া যায়, আপনি এই শব্দটা উল্লেখ করবেন না, ঠিক আছে? আবার যদি আপনি ইন্টারনেটে যদি সার্চ করেন, ইন্টারনেটে কি এই শব্দের ব্যতিক্রম হবে? কি লিখবেন? লেটেস্ট ফ্যাশন শার্ট। তার মানে আমরা যখন জিজ্ঞেস করি তখন আমরা একই রকমভাবেই জিজ্ঞেস করি, ঠিক আছে? যে লেটেস্ট ফ্যাশনের শার্ট, আমরা যদি দোকানে যাই তাও জিজ্ঞেস করে ভেবে, আমরা যদি কোনো বন্ধুকে জিজ্ঞেস করি তাও জিজ্ঞেস করে ভেবে, আর আমাদের সবচেয়ে ভালো বন্ধুকে গুগল, ঠিক আছে? আমাদের তো অনেক বন্ধু আছে, আমরা যে কোনো বন্ধুর কাছ থেকে যেভাবে জিজ্ঞেস করি, ঠিক আছে? আর আমাদের সবচেয়ে বড় বন্ধু কে? গুগল। তার কাছে যদি জিজ্ঞেস করি কীভাবে জিজ্ঞেস করবো? একইভাবে জিজ্ঞেস করবো যেভাবে আমি বন্ধুর কাছ থেকে জিজ্ঞেস করি। তাহলে গুগলে যদি আমি লিখি লেটেস্ট ফ্যাশন শার্ট ইন চিটাগং, তার মানে আপনি কোনো বন্ধুকে জিজ্ঞাসা করতেছেন যে চিটাগংয়ের মধ্যে লেটেস্ট ফ্যাশনের শার্ট কোথায় পাওয়া যায়। আবার যখন আপনি গুগলকে জিজ্ঞেস করবেন, গুগল আপনি একইভাবে জিজ্ঞেস করবেন। লেটেস্ট ফ্যাশন শার্ট ইন চিটাগং। আপনি শার্ট কিনতে চাচ্ছেন, আমরা এখন জানতে চাচ্ছি কার কাছে? গুগলের কাছে, যে চিটাগংয়ে লেটেস্ট ফ্যাশনের শার্ট কোথায় কোথায় পাওয়া যাবে। তাহলে আমাদেরকে দেখালো কি চিটাগং ডিস্ট্রিক্ট ctgfashion.com একটা দেখাইলো। অনেকগুলো আমি কয়েকটা নিচ্ছি। চিটাগং ফ্যাশন গ্রুপ। তাহলে আমাদেরকে দিচ্ছে না? আমি গুগলকে জিজ্ঞেস করলাম যে আমার লেটেস্ট ফ্যাশনের শার্ট আমি চিটাগং কোথায় পাবো। তাহলে চিটাগংয়ের যতগুলো কোম্পানি আছে যারা শার্ট বিক্রি করে, প্রায় কোম্পানির লিঙ্ক আমাদেরকে দিচ্ছে। এই যে ক্যাটসাই, তাহলে আমি গুগলে সার্চ করলাম লেটেস্ট ফ্যাশন ইন চিটাগং। তাহলে গুগল আমাকে সাজেস্ট করতেছে কি আমাকে চিটাগংয়ের মধ্যে যতগুলো শোরুম আছে সবগুলো আমাকে দেখাচ্ছে। তার মধ্যে দেখালো কি ক্যাটসাই সহ আরও অনেকগুলো ক্যাটসাই। তাহলে ক্যাটসাইয়ের ইয়াতে চলে আসলো না, ঠিক আছে? তাহলে আমি কিন্তু ক্যাটসাই লেগে সার্চ করিনি। মনে করেন আমি ক্যাটসাই কি সেটাও আমি জানি না, ক্যাটসাই নামে যে একটা ব্র্যান্ড আছে সেটা আমি জানি না। এখন তাহলে আমি ক্যাটসাইয়ের ব্র্যান্ডটাকে খুব সহজে পাচ্ছি। মেনসওয়্যার, আমি এখন এখান থেকে খুব সহজে শার্ট কিনতে পারবো। মেনসওয়্যার, উইন্সওয়্যার,
শার্ট আসতেছে। এখন এর শার্ট সম্পর্কে আমি জানবো। তাহলে দেখেন আমরা কিন্তু গুগলে খুঁজছি কি দিয়ে, কিওয়ার্ডস দিয়ে। আমরা কিন্তু ক্যাটসা লিখে সার্চ করিনি, আমরা খুঁজছি কিওয়ার্ডস দিয়ে। তো কিওয়ার্ডস দিয়ে সার্চ করার পরে আমাদেরকে মানে যতগুলো শার্ট বিক্রি করে চিটাগংয়ের সবগুলো শোরুমের অ্যাড্রেস আমাদেরকে দেখাচ্ছে। তাহলে একটা কোম্পানির নামটা কতজন জানবে? খুব বেশি মানুষ একটা কোম্পানির নাম জানবে না, ঠিক আছে? তাহলে ম্যাক্সিমাম মানুষই কোম্পানির নাম জানবে না। এখন একটা হচ্ছে কোম্পানির এক্সিস্টিং কাস্টমার, তারা কোম্পানির ওয়েবসাইটের অ্যাড্রেস জানবে। কারণ আপনি ধরুন ক্যাটসাইটে গিয়ে নিয়মিত পোশাক কিনেন, তাহলে ক্যাটসাইটে কী কী পোশাক আসছে, নতুন কী কী কালেকশন আসছে, আপনি তাদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন। বাট আপনি আপনি ক্যাটসাইট সম্পর্কে জানেন না, অথবা আপনি ক্যাটসাইট নাম কখনো শুনেন নাই, ম্যাক্সিমাম কাস্টমার তো শুনে নাই, তাই না? অথবা আপনি নতুন একটা ক্যাটসাইট তো একটা ব্র্যান্ড, একটা প্রতিষ্ঠিত ব্র্যান্ড, মনে করেন কি আবুল ক্লথ স্টোর। এখন আবুল ক্লথ স্টোর নাম কি কেউ শুনে নাই। এখন কেউ যদি লেখে ফ্যাশনেবল শার্ট ইন চিটাগং, তাহলে গুগল থেকে সাজেস্ট করবে কি আবুল ক্লথ স্টোর। দেখেন এই যে আমরা যখন সার্চ করলাম ক্যাটসাইজ এরকম আসলো, আবার 2 নম্বর পেজে আসলো কি এই যে লেটেস্ট ফ্যাশন ইন চিটাগং, এই যে আসছে না? আপনারা দেখে বলুন তো এটা কি, এটা কাদের তৈরি? এটা ক্লাসের মধ্যে একটা অনটেস্ট তৈরি করছিলাম। তাহলে এটাকেও গুগল মানে সাজেস্ট করতেছে না? ভালোভাবে দেখেন, ভালোভাবে দেখার পর পছন্দ হইলে আপনি সাথে সাথে এটা কিনতে পারবেন। তাহলে আমরা সার্চ করবো কিওয়ার্ডস লিখে এবং আমরা আমাদের রিকোয়ার্ড ইয়েটা পেয়ে যাব। তাহলে কাস্টমাররা কখনো কোম্পানির নাম লিখে সার্চ করবে না, তাহলে কোম্পানির নামটা কখনো কিওয়ার্ডস হিসেবে হবে না। তাহলে ক্যাটসাইট যদি তারা যদি তাদের মার্কেটিং করায়, তারা যদি তাদের অনলাইন অ্যাডভার্টাইজিং করে, অথবা তারা যদি তাদের কিওয়ার্ডস হিসেবে সিলেক্ট করে, তাহলে সিলেক্ট করবে কি ফ্যাশনেবল ড্রেস, কোয়ালিটি ক্লথস, অথবা কি এই প্রেস্টিজিয়াস মেন্সওয়্যার, তাই না? এইভাবে তারা করবে, তারা কখনো তাদের ব্র্যান্ডের নামটা কিওয়ার্ডস হিসেবে আসবে না। তাহলে মানুষ যখন ইন্টারনেটে সার্চ করবে, সেই শব্দগুলো লিখে সার্চ করবে যে শব্দগুলো তার বন্ধুদেরকে সে জিজ্ঞেস করে। আপনার একজন ডাক্তারের কাছে যাওয়া দরকার, তাহলে আপনি বলবেন কি যে অমুক বিষয়ে একজন ভালো ইএনটি স্পেশালিস্ট কোথায় আছে, তাই না? তাহলে আমরা গুগলকেও ঠিক সেভাবে আমরা জিজ্ঞেস করবো। তাহলে আমরা গুগলকে অথবা কোনো বন্ধুকে আমরা যে শব্দগুলো লিখে আমরা কোনো একটা বিষয়ের খোঁজ করি, সেই শব্দগুলোকে বলা হয় কিওয়ার্ডস, ঠিক আছে? তাহলে ক্যাটসাই যদি করাই, মানে যে কোনো ধরনের অ্যাডভার্টাইজিংয়ের কাজ করাই, তাহলে তার কিওয়ার্ডসগুলো কী হবে? ফ্যাশনেবল ড্রেস, এক্সক্লুসিভ মেন্সওয়্যার, তাই না? তারপর মানে কমফোর্টেবল, ফ্যাশনেবল, রেডিমেড গার্মেন্টস, ঠিক আছে? মানে সে শুধুমাত্র তার প্রোডাক্টের গুণগুলো, এমন শব্দগুলো সে ব্যবহার করবে যে শব্দগুলোতে তার প্রোডাক্টের কী ধরনের প্রোডাক্ট সেল করে সেই ধরনের প্রোডাক্টের একটা আইডিয়া আছে, প্লাস তার প্রোডাক্টের গুণাগুণগুলো আছে। আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, এবার আমরা কিওয়ার্ডস তৈরি করব। এখন আমরা সিস্টেমেশনের জন্য কিওয়ার্ডস তৈরি করব।
এখন কিওয়ার্ডস তৈরি করার আগে কোম্পানি সম্পর্কে আপনার পর্যাপ্ত ইনফরমেশন লাগবে। কোম্পানি সম্পর্কে ইনফরমেশন প্লাস কোম্পানির কাস্টমার সম্পর্কে ইনফরমেশন। দেখুন এখন কোম্পানি ইনফরমেশন, বলেন এই কোম্পানির টাইপ কি, তারা কি তৈরি করে? তারা রেডিমেড গার্মেন্টস তৈরি করে, তাই না? তারপরে কোম্পানির টাইপ, তারপর ওদের ইয়াটা কোথায়, লোকেশন, লোকেশন মনে করেন শুধু চিটাগং, অথবা ওদের ব্রাঞ্চ তো আরো আছে, যেমন চিটাগং এবং ঢাকা। টাইপ আমরা পাইলাম। এরপর আপনি কাস্টমার ইনফরমেশন দেখেন। এখন সৃষ্টি ফ্যাশনে যারা কাস্টমার, তারা কি ধরনের কাস্টমার? হ্যাঁ হ্যাঁ, প্রথমত হচ্ছে লেডিস নাকি জেন্টস? লেডিস প্লাস জেন্টস প্লাস কিডস, না কিডসের জন্য অনেক তৈরি করে না। তাহলে লেডিস জেন্টস কিডস কোন কোন ইয়াটা সেটা আপনি ইয়া করবেন, ঠিক আছে? এরপর হচ্ছে এজ রেঞ্জ। এজ রেঞ্জ কত? 15 টু অথবা 15 টু 30 অথবা 35, ঠিক আছে? এজ রেঞ্জ। এরপর হলো কাস্টমার লোকেশন। এখন আমি কোথায় কোথায় এই প্রোডাক্টটা সেল করতে চাচ্ছি? হ্যাঁ, আমার লোকেশন হলো, আমার দুটো শোরুম আছে, একটা চিটাগং একটা ঢাকাতে, ঠিক আছে? বাট আমি চাচ্ছি কোথায়? আমার কাস্টমার কোথায়? বাংলাদেশে এবং কি সারা পৃথিবীতে, যেখানে প্রবাসী বাঙালি আছে। আর বাঙালি ছাড়া অন্য কেউ শার্ট পরে না, আমেরিকানের শার্ট পরে না, তাহলে তো শার্ট তো সবারই দরকার। তাহলে আমার লোকেশন কোথায়? কাস্টমার লোকেশন কোথায়? বাংলাদেশ অ্যান্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড। ব্যাস, এখন আমাদের জিনিসটা ইজি হবে। এরপর দেখেন, আমরা কোম্পানির ইনফরমেশন নিলাম, কোম্পানির কাস্টমারের ইনফরমেশন নিলাম। এবার আমরা কোম্পানির কাস্টমারকে একটু ইয়া করবো, শ্রেণী বিন্যাস করবো। আমরা যে প্রোডাক্টটা, এরপর প্রোডাক্ট ইনফরমেশন। প্রোডাক্ট স্পেসিফিকেশন। বলেন আমাদের প্রোডাক্টটা কি? ক্লথ অথবা রেডিমেড গার্মেন্টস। এখন এটা কাদের জন্য? এজ রেঞ্জ হচ্ছে কত? আচ্ছা, লেডিস এন্ড জেন্টস। এখন কোন ধরনের লেডিস এন্ড জেন্টস? মনে করেন ফ্যাশনেবল, যারা ফ্যাশন সচেতন। আমার কাছে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ফর্মাল আর একটা হচ্ছে ফ্যাশনেবল। আমি কোন ধরনের প্রোডাক্ট সেল করি? ফ্যাশনেবল, মানে ক্যাজুয়াল অর ফর্মাল। আমি ইয়ে করি ক্যাজুয়াল। তাহলে আমি যখন ক্যাজুয়াল কাপড় যখন বিক্রি করবো তখন একভাবে বলতে হবে, আর যখন ফর্মাল কাপড় বিক্রি করবো তখন আমার এটা আরেক ধরনের হবে। সেই জন্য এখন প্রোডাক্টটাকে একদম স্পেসিফিক করতে হবে যে আমার প্রোডাক্টটা আসলে কি,
কোন ধরনের প্রোডাক্ট। তাহলে আমার প্রোডাক্ট হলো রেডিমেড গার্মেন্টস, এটা হচ্ছে লেডিস অ্যান্ড জেন্টস, আর এটা হচ্ছে ক্যাজুয়াল। ঠিক আছে, মনে করেন আপনি বিক্রি করবেন জুতা, তাহলে জুতা বিক্রি করার সময় কী করবেন? জুতা কোন ধরনের জুতা? ফর্মাল জুতা, ফর্মাল শু নাকি শু, ক্যাজুয়াল শু? আমি জানলাম ফর্মাল শু। ফর্মাল শুর মধ্যে কি সস্তা শু নাকি দামি শু? ঠিক আছে, আমরা অনেকভাবে শ্রেণী বিন্যাস করতে পারি না। একদম শ্রেণী বিন্যাস করতে করতে আপনি মূল জায়গাতে আসবেন। আপনার প্রোডাক্টটা স্পেসিফিকলি কোথায় সেটা আপনি মূল জায়গাতে আসবেন। শো থেকে ফর্মাল শো, ফর্মাল শু থেকে চিপ। তাহলে দেখেন আপনার জুতা যদি হয় ফর্মাল শো, তাহলে আপনি মানুষকে বুঝাবেন একভাবে যে এটা পরলে আপনার ব্যক্তিত্ব বাড়বে। আপনার যদি হয় আপনার ক্যাজুয়াল শো, তাহলে মানুষকে বুঝাবেন কি এটা পরলে তোমাকে অনেক বেশি ফ্যাশনেবল দেখাবে, অনেক বেশি স্মার্ট লাগবে। এরপর চিপ, যদি এই জুতাটা যদি দামি হয় আপনি একভাবে বুঝাবেন, এই জুতা যদি সস্তা হয় আপনি আরেকভাবে বুঝাবেন। ঠিক আছে, সেই জন্য আমাদের যে কোনো কিওয়ার্ড তৈরি করার আগে আমার প্রোডাক্টটা কী, আমার প্রোডাক্টের স্পেসিফিকেশন এবং কাস্টমারের স্পেসিফিকেশন এগুলো খুব ভালোভাবে চিন্তা ভাবনা করতে হবে। এবং আপনার এই ব্যাপারে যত ধরনের তথ্য আপনার দরকার সবগুলো তথ্য আপনাকে বায়ার দেবে। আমি কি বুঝতে পারছি? মানে যে কোনো একটা অ্যাডভার্টাইজিং তৈরি করার আগে আমাদেরকে দুটা জিনিস ক্লিয়ার হতে হবে, তিনটা জিনিস। একটা হচ্ছে কোম্পানি ইনফরমেশন, কোম্পানিটা কি, কোথায়। ঠিক আছে, কোম্পানি সম্পর্কে মোটামুটি বিস্তারিত। কোম্পানিটা কি ব্র্যান্ডেড নাকি নন ব্র্যান্ডেড, এটা কি ফেমাস, এটা কি নিউ নাকি ওল্ড, এটা কি পপুলার নাকি এখনও পপুলার হয়নি, ঠিক আছে, নাকি এখনও তৈরি হচ্ছে। আমরা এই ধরনের সবগুলো ইনফরমেশন পারবো না নিতে। ঠিক আছে, কারণ আপনি একটা ফেমাস পজিশনের জন্য যখন বুঝাবেন তখন একভাবে বুঝাবেন, আবার একটা যে পজিশন এখনো ফেমাস হয়নি সেটার জন্য আপনি আরেকভাবে বুঝাবেন। ক্যাট সাইজের জন্য যখন আপনি প্রচার করবেন তখন সেটা একরকম হবে। খুব বেশি কথা বলা দরকার নেই, কারণ অনেক মানুষ ক্যাট সাইজ সম্পর্কে জানে। আবার যখন আবুল ক্লথ স্টোর সম্পর্কে যখন বলবেন তখন এখানে অনেক কিছু বলতে হবে, কারণ এটা নতুন, এই সম্পর্কে মানুষ খুব একটা জানে না। ঠিক আছে, তাহলে যে কোনো কিওয়ার্ডস তৈরি করার আগে আমাদের তিনটে বিষয় জানতে হবে। একটা হচ্ছে কোম্পানি ইনফরমেশন, একটা হচ্ছে কাস্টমার ইনফরমেশন, আর একটা হচ্ছে প্রোডাক্ট ইনফরমেশন। ঠিক আছে, তাহলে তিনটে ইনফরমেশন, একটা কি অ্যাবাউট কোম্পানি, অ্যাবাউট কাস্টমার এবং অ্যাবাউট প্রোডাক্ট। তাহলে আপনাকে কোথায় কোথায় যাবেন, একদম মানে শাখা প্রশাখা একদম মূল জায়গাতে যাবেন। শাখা থেকে প্রশাখা, প্রশাখা থেকে উপশাখা, এভাবে গিয়ে আপনি যাবেন একদম মূল জায়গাতে। আমার কাস্টমার কারা? কাস্টমার হচ্ছে ছেলে এবং মেয়ে। কোন ধরনের ছেলে এবং মেয়ে? ফ্যাশনেবল। ঠিক আছে, এভাবে করে করে আপনি একদম মানে তাদের বয়স কত, তাদের লোকেশন কোথায়, এভাবে ইয়া করে করে আপনি একদম কি কাস্টমার সম্পর্কে একটা ইনফরমেশন, একটা ডাটাবেস তৈরি করবেন, মোটামুটি ছোটো করে একটা ডাটাবেস। কোম্পানি ইনফরমেশন, কাস্টমার ইনফরমেশন এবং প্রোডাক্ট ইনফরমেশন। এই তিনটে জিনিস ক্লিয়ার হওয়ার পরে দেন কিওয়ার্ডটা কী হবে সেটা নিয়ে আপনার খুব সহজে মাথায় চলে আসবে। ঠিক আছে, মনে করেন আমার কাছে আছে জুতা, এখন সেই জুতা হলো কি ফর্মাল জুতা, এবং ফর্মাল জুতা কোন ধরনের ফর্মাল জুতা? মনে করুন সস্তা, তাহলে আমার মূল লক্ষ্য থাকবে কারা? মানে এক ধরনের কাস্টমার। আবার আমার ফর্মাল শু হলো অনেক বেশি দামি, ধরুন এটার দাম হচ্ছে প্রায় 10,000 টাকার উপরে, তাহলে আমার প্রচারের ভাষা হবে একটু ভিন্ন। আমি কি বুঝতে পারছি? মনে করেন যেখানে আমি যদি 3,000 টাকা দামের জুতা বিক্রি করি তাহলে সেখানে আমাকে বোঝানোর দরকার নেই। তাহলে সেখানে 3,000 টাকা দামের জুতা বিক্রি করলে সেখানে বোঝাতে হবে এটা কি অরিজিনাল লেদার, এটা খুব ভালো মানের, এটা অরিজিনাল লেদার, এটা বলে আপনার ব্যক্তিত্ব বাড়বে, তাই না? আমরা এভাবে বোঝাবো। আর আমরা যখন মানে 10,000 টাকার উপরে যখন জুতা বিক্রি করবো তখন সেটাকে আর বোঝানোর দরকার আছে যে এটা অরিজিনাল লেদার। এটা তো মানুষ এমনিতেই বুঝবে। একটা জুতার দাম যখন 10,000 টাকার উপরে নিচ্ছে তখন সেটা এখানে অরিজিনাল লেদার অবশ্যই থাকবে, তাহলে ওটা নিয়ে মানুষকে আর বোঝাতে হবে না। ঠিক আছে, এটা বললে আপনার ব্যক্তিত্ব বাড়বে, সেটাকে আর বোঝানোর দরকার আছে? বরং তাকে বুঝাতে হবে এটা বললে আপনার লাক্সারিয়াস, আপনার ইয়াটা বাড়বে, স্ট্যাটাস বাড়বে। ঠিক আছে, তাহলে 10,000 টাকার উপরে জুতা বিক্রি করতে হলে আপনাকে বুঝাতে হবে কি স্ট্যাটাসের দিকটা উল্লেখ করতে হবে। আবার মনে করেন জুয়েলারি, মানে কিছু আইটেম আছে ডেইলি নেসেসারি, এবং যেগুলো আমাদের ডেইলি নেসেসারি, ধরুন চাল ডাল কিনবে অথবা আপনি তেল কিনবেন, সয়াবিন তেল কিনবেন, তাহলে সয়াবিন তেল কেনার সময় আপনি যেটা লক্ষ্য রাখবেন যে মানে দামটা কত, এখানে দামটা ইম্পর্টেন্ট আপনার জন্য, তাই না? কারণ প্রোডাক্ট সবগুলো সেম, আপনি যেই দোকান থেকে নেন না কোনো প্রোডাক্ট কিন্তু সেম। ঠিক আছে, এখানে দামটা ইম্পর্টেন্ট, এখানে আপনি যেখানে 1 টাকা কম পান আপনি সেখান থেকে নেবেন, তাই না? আচ্ছা, তো আমাদের ডেইলি নেসেসারি যে জিনিসগুলো সেগুলো হচ্ছে মানুষকে আকৃষ্ট করার উপায় হচ্ছে দামটা, মানে আমরা কম দামে অনেক ভালো জিনিস দিই, আমরা রেটটা একটু কমায় রাখি। ঠিক আছে, আবার যদি হয় একটা লাক্সারিয়াস জিনিস তাহলে সেখানে যদি আপনি দাম কম বলেন তাহলে মানুষ এটা কিনবেই না।
একটা ডায়মন্ডের নেকলেস, এখন ডায়মন্ডের নেকলেসের ক্ষেত্রে যদি আপনি কম দাম বলেন, মানুষকে সেটা কিনবে? মানুষ সেটা কিনবে না, মানুষ মনে করবে যে এটা কি নিশ্চয়ই ভেজাল আছে, ঠিক আছে? আর ভেজাল থাকবে না থাক, যখনই দেখবে যে কম দাম, কারণ এটা কিনতেছে কারা? ডায়মন্ডের নেকলেস সেই কিনবে যার টাকা পয়সার সমস্যা নেই। এখন সে যদি দেখে যে কি কম দাম, তাহলে তার স্ট্যাটাসটা কমে যাচ্ছে, তার প্রেস্টিজ কমে যাচ্ছে। এই জন্য কোনো মানে লাক্সারিয়াস কোনো আইটেমের ইয়াতে সস্তা কম দামি এগুলো লেখা থাকে না। আমি কি বুঝতে পারছি? তাহলে প্রত্যেকটা আইটেম অনুযায়ী আমাদেরকে সেগুলা ইয়ে করতে হবে, যে আইটেম যেমন। এখন আপনার প্রোডাক্টটা যদি হয় কম দামের, তাহলে আপনি বুঝাবেন এটা আমার কম দামে অনেক অনেক ভালো জিনিস। আর যদি হয় প্রোডাক্টটা অনেক বেশি দামের লাক্সারিয়াস, আপনি বলবেন কি এটা করলে অথবা এটা ইউজ করলে তোমার এটা বেড়ে যাবে। আমরা সাবান ইউজ করি কী জন্য? মানে গায়ে মাখা সাবান আর কি। আমরা সাবান ইউজ করি কী জন্য? হ্যাঁ, রিফ্রেশ হওয়ার জন্য, তাই না? মানে সাবান মানে কি আমাদের ত্বক পরিষ্কার করে, তাই না? কিন্তু সাবানের কোনো অ্যাডভার্টাইজিং কি দেখছেন যে সাবান ত্বক পরিষ্কার করে? কি লেখা আছে? স্যান্ডেলিনা সোপ কী জন্য? স্যান্ডেলিনা সোপ, ওইটা স্লোগান আছে না, কী জন্য? আভিজাত্যের অহংকার, তাই না? এখানে আভিজাত্যটাকে কিন্তু ফুটিয়ে তুলছে, ঠিক আছে? স্বর্ণ উজ্জ্বল ত্বকের জন্য মানে কি স্যান্ডেলিনা, আভিজাত্য, ঠিক আছে? মানে সাবানের মধ্যে কি আভিজাত্য। কেন আভিজাত্য সে বলতেছে? কারণ স্যান্ডেলিনা অনেক বেশি দাম। আপনি নর্মাল 15 টাকায় যে সাবান পাচ্ছেন, স্যান্ডেলিনা নিতে গেলে তারপরে 3 গুণ অথবা 4 গুণ বেশি টাকা দিতে হয়। তো মানুষ 3 গুণ 4 গুণ বেশি টাকা দিয়ে ওই সাবানটা কেন নিবে? স্যান্ডেলিনা সোপ মানুষ কেন নিবে? কারণ তাকে বুঝাইতে হবে যে এই সাবানটা লাক্সারি। আচ্ছা, স্যাভলন সাবান অথবা ডেটল সাবানে বলে ত্বক পরিষ্কারের কথা না, জীবাণুমুক্ত করার কথা, অন্য কোনো সাবানে বলে না। কেয়া সাবানও 2 টাকা করে, রাইট। হুম, তাহলে যখন সাবানটা যখন হবে লাক্সারিয়াস, তখন সে কিওয়ার্ড ইউজ করতেছে একরকম। কীরকম? সেখানে লাক্সারিয়াসটাকে ফুটিয়ে তুলতেছে। বাট সাবানটা যদি হয় কম দামি, ঠিক আছে, তখন সে ইউজ করতেছে কি, যেমন কেয়া সাবান, ঠিক আছে? তার মানে কি এক সাবানে 2 টাকা, তার মানে একটা কিনলেই হবে। এখন বলেন, স্যান্ডেলিনার কাস্টমার একরকম, আবার কি কেয়া সাবানের কাস্টমার একরকম, তার মানে দুইটার কিন্তু টার্গেটেড কাস্টমার দুইটা। স্যান্ডেলিনা কাদেরকে মানে করতেছে টার্গেট? মানে যাদের ইনকাম মানে হাই ইনকাম সেগমেন্ট, তাই না? হাই ইনকাম সেগমেন্ট। আর এই কেয়া সাবান কাদেরকে করতে টার্গেট? একদম লো ইনকাম সেগমেন্ট। মনে করেন একটা বিড়ির বিজ্ঞাপন, একটা সিগারেটের বিজ্ঞাপন। একটা বিড়ির বিজ্ঞাপনে যদি বলা হয় যে আমার এই বিড়িটা অমুক কোম্পানির বিড়ির চেয়ে 10 পয়সা কম, তাহলে মানুষ ওই বিড়িটা কিনবে। বাট একটা সিগারেটের বিজ্ঞাপনে যদি বলা হয় আমার এই সিগারেটটা অমুক সিগারেটের চেয়ে কি 1 টাকা কম, তাহলে মানুষ ওই সিগারেট কিনবেই না। কেন? কারণ কি, বরং তাকে বোঝাতে হবে যে সিগারেটটা কি এরকম, ঠিক আছে? এই সিগারেটটা 12 কমও বা খায়, আপনিও খাবেন। তাহলে আমাদের যেগুলো মানে লাক্সারিয়াস প্রোডাক্ট, অথবা আবার কিছু আছে, কিছু বিষয় আছে যেগুলো সবাই জানে, সেগুলো আর গুণের কথা বলতে হয় না। যেমন যেটা বললাম, সাবান কাপড় পরিষ্কার করে, সাবান কি মানে ত্বক পরিষ্কার করে, এটা বলা দরকার হয় না। লাক্স সাবানের অ্যাডও এটা আপনি দেখবেন না, আবার ইয়া সাবানের কোনো বিজ্ঞাপনের খুব একটা দেখা যায় না। আবার মনে করেন মোবাইলের বিজ্ঞাপন, মানে মোবাইল নেটওয়ার্কের বিজ্ঞাপন, গ্রামীণ ফোন, রবি, এদের বিজ্ঞাপন। এখন আমরা মোবাইল ফোনের ক্ষেত্রে আমরা যদি মোবাইল ফোন কোন অপারেটর ইউজ করবো, সেটার ইয়া করার ক্ষেত্রে কোনটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট? নাচ গান দেখাটা বেশি ইম্পর্টেন্ট, নাকি ওই অপারেটরের ফোন আমি স্পষ্টভাবে কথা বলতে পারবো কিনা, স্পষ্টভাবে কথা শুনতে পারবো কিনা, সেটা ইম্পর্টেন্ট? কোনটা? কথা বলাটা আমার জন্য ইম্পর্টেন্ট। আমি স্পষ্টভাবে আমার কথা ক্লিয়ারলি আমি কথা বলতে পারবো কিনা, এবং আমি ক্লিয়ারলি ওই পাশ থেকে কথা শুনতে পারবো কিনা, নেটওয়ার্কটা কতটা স্ট্রং, এই বিষয়টা ইম্পর্টেন্ট না?
তাহলে আপনি এই নেটওয়ার্কটা কতটা স্ট্রং সেটা খুব বেশি এটা কি থাকে, ম্যাক্সিমাম এটা থাকে কি নিচে গিয়ে মানুষকে কি কিছু একটা বোঝানোর চেষ্টা করে, তাই না? তার মানে ওই জিনিসটা আর কি তাদের বলার দরকার নেই, কারণ নেটওয়ার্ক মানে ওই জিনিসটা সবারই সমান, সব ফোনের ইয়াতে কি মানুষ কথা বলতে পারে। তাহলে আমরা কোনো একটা বিজ্ঞাপন যখন তৈরি করব তখন আমরা এই কয়েকটা জিনিসকে প্রাধান্য দেব। দেখেন, একটা হচ্ছে প্রোডাক্টের ইনফরমেশন, মানে প্রোডাক্টের কোয়ালিটি। একটা হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি, আরেকটা হলো প্রোডাক্ট প্রাইস, আরেকটা হলো ফ্যাসিলিটিস, আরেকটা হলো প্রোডাক্ট কোয়ালিটি, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের ফ্যাসিলিটিস। না, আমরা আমাদের কিওয়ার্ডসের মধ্যে কি 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 জিনিসগুলো রাখবো। এটা হচ্ছে কাদের জন্য? হ্যাঁ কি মানে কারা কারা এই ইয়া হবে, উপকৃত হবে। তারপর হচ্ছে ইমোশন, তারপর হচ্ছে আর্টিফিশিয়াল আইটেম। আচ্ছা, আমি আর্টিফিশিয়াল আইটেমটা একটু পরে বোঝাচ্ছি। তাহলে আপনি যখন কোনো একটা প্রোডাক্টের জন্য অ্যাডভার্টাইজিং তৈরি করবেন অথবা কিওয়ার্ডস তৈরি করবেন, আপনি প্রথমেই থাকবে কি প্রোডাক্টের গুণাগুণ, ঠিক আছে? আপনার যদি জিনিসগুলো হয় সাধারণ জিনিস তাহলে হবে কি আপনার গুণাগুণটা ইম্পর্টেন্ট, আর প্রোডাক্টে যদি হয় অসাধারণ জিনিস তাহলে ইমোশনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আপনি একটা শার্ট বিক্রি করবেন, তাহলে শার্ট বিক্রি করার সময় আপনি এখানে গুণাগুণটা বলবেন যে আমাদের এই শার্টটা 100% সুতি, এটা খুব আরামদায়ক, এটা আছে লেটেস্ট ফ্যাশন, এটাই বলবেন না? তাহলে একটা প্রোডাক্টের কী কী গুণাগুণ আছে আপনি সেগুলোই বলবেন। আচ্ছা, এরপর হচ্ছে প্রোডাক্টের প্রাইস। এখন কিছু প্রোডাক্ট আপনার প্রোডাক্টটা কি অনেক বেশি দামি নাকি কম দামি? যদি কম দামি হয় আপনি প্রাইসটা উল্লেখ করবেন, যদি বেশি দামি হয় তাহলে প্রাইসটা উল্লেখ করবেন না। বেশি দামি হলে কী উল্লেখ করবেন? আমাদের এটা লাক্সারিয়াস হলে সেখানে দামের কথা উল্লেখ করার দরকার নেই। বাট আপনার প্রোডাক্ট যদি হয় কম দামি তাহলে সেখানে দাম উল্লেখ করবেন যে আমাদের প্রোডাক্টটা সস্তা, মানে সস্তায় আমরা কি প্রোডাক্টটা মানে অন্য কম্পারেটিভলি সস্তা। তারপর হচ্ছে ফ্যাসিলিটিস। আপনার এই প্রোডাক্টটা কেনার পরে আপনি কী কী ফ্যাসিলিটিস পাচ্ছেন, যেমন একটা মোবাইল কেনার পর কত বছরের ওয়ারেন্টি পাচ্ছেন, এটার সাথে আরও কী কী ফ্রি পাচ্ছেন, তাই না? এগুলো হলো ফ্যাসিলিটিস। এরপর হচ্ছে বেনিফিটেড। এখানে কারা কারা বেনিফিটেড হবে, আপনার এই প্রোডাক্ট ইউজ করার ফলে এটা কাদের জন্য লাভ হবে? মেরিল বেবিলুশন, তাই না? এটা কাদের জন্য? হ্যাঁ, বেবিদের জন্য। তাহলে এইভাবে আপনার কাস্টমার কারা, ঠিক আছে, এবং কারা ইয়া হবে। যেমন আমরা বিভিন্ন কাপড়ের দোকানে লিখি কি অনলি ফর এলিগেন্টস লেডিস অ্যান্ড জেন্টস, তার মানে ওখানে একটা কাস্টমারের শ্রেণী উল্লেখ করে দিয়েছে না, ঠিক আছে? তো এটা কাদের জন্য এবং কারা এই জিনিসটাতে উপকৃত হবে সেটা এখানে আপনাকে মানে ইয়া থাকতে হবে, একটা ক্লু থাকতে হবে যে এই প্রোডাক্টটা কাদের জন্য, কারা উপকৃত হবে। তারপর হচ্ছে ইমোশন। এখন ইমোশন যেটা বললাম যে আমরা লাক্সারিয়াস প্রোডাক্ট যখন সেল করবো তখন সেখানে আমাদেরকে ইমোশন উল্লেখ করতে হবে, ঠিক আছে? এরপরে যদি আমরা এই ধরনের কোনো কিছু যদি না পাওয়া যায় অথবা উল্লেখযোগ্য কোনো গুণাবলী যদি না পাওয়া যায় তাহলে সেখানে আর্টিফিশিয়ালি একটা চমক তৈরি করতে হয়, ঠিক আছে? মানে আমার প্রোডাক্টের মধ্যে মনে করেন কি এই ধরনের কোনো কিছুই নেই, প্রোডাক্টের গুণাবলীগুলো এগুলোর কোনো কিছুই নেই, অথবা আছে বাট সেগুলো বলার মতো না, ঠিক আছে? মনে করেন আমার কি কোনো একটা মোবাইল ফোনের নেটওয়ার্ক, আচ্ছা, অথবা একটা সাবান। এখন একটা সাবান, আমার সাবানটা হচ্ছে একটা নর্মাল সাবান, হ্যাঁ। এখন এটা আমি বলার মতো কোনো কিছুই পাচ্ছি না, কারণ আমার সাবানের মতো অনেক সাবান কি বাজারে আছে। তাহলে কী করতে হবে, আমাকে একটা কৃত্রিমভাবে একটা জিনিস এখানে ইনপুট করতে হবে, আর্টিফিশিয়াল একটা ভ্যালু এখানে ইনপুট করতে হবে। সেটা কি
আর্টিফিশিয়াল আইটেম। এবার আমি ঘোষণা করলাম যে আমার সাবান যদি কিনেন, সাবানের মধ্যে কি গাড়ি থাকবে, মানে গাড়ি কি ওই গাড়ির চাবি থাকবে আর কি, ঠিক আছে। এটা আর্টিফিশিয়াল ইয়া হলেন একটা চমক চমক তৈরি হয়েছে না। অথবা সাবানের মোড়ক যদি আপনি জমা দেন, সাবানের ভিতরে একটা কোড নাম্বার পাবেন, সেই কোড নাম্বারটা SMS করলে আপনি কি গাড়ি বাড়ি সব কিছু পেয়ে যেতে পারেন, তাই না। অথবা কি আপনি ফ্রি, আপনি যদি আমাদের সাবান কিনেন, এই সাবানের সাথে অমুক জিনিসটা ফ্রি পাবেন, ঠিক আছে। এটা হচ্ছে একটা নতুন একটা ইয়া তৈরি করা। তাহলে আপনি যখন প্রচার করবেন তখন আপনি ওইটাকে বেশি বেশি করে উল্লেখ করবেন, ঠিক আছে। মানে কাস্টমারের দৃষ্টি কোন দিকে সেটা আপনাকে বুঝতে হবে। তাহলে একটা অ্যাডভার্টাইজিং তৈরি করার ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের ভূমিকা রাখে আমি সেই বিষয়গুলো বললাম, আপনারা কি একটু বুঝতে পারছেন? আচ্ছা, এগুলো লেখা দরকার নেই, এগুলো আপনারা পরবর্তীতে যখন ক্লাসটা আবার দেখলে এগুলো বুঝতে পারবেন। তাহলে প্রোডাক্টের কোয়ালিটি, প্রোডাক্টের প্রাইস, ফেসিলিটিস। এখন প্রোডাক্টের কোয়ালিটি, এখন একটা প্রোডাক্টের অনেকগুলো কোয়ালিটি হতে পারে, অনেকগুলো কোয়ালিটি। এখন অনেকগুলো কোয়ালিটি বলা দরকার নেই, যে কোয়ালিটিগুলো মানুষকে কি আকৃষ্ট করবে সেই ধরনের কোয়ালিটিগুলোই বলবেন। আচ্ছা, এখন আমরা এই সবগুলো বিষয় মানে কিওয়ার্ডস রিসার্চের আগে আমরা সবগুলো বিষয় মানে বিবেচনা নেব। দেখেন আমরা কিন্তু তৈরি করতেছি ছোট্ট একটা শব্দ, তাই না। এই একটা শব্দ যেন আমাদের অনেক অনেক কিছু রিসার্চ করতে হচ্ছে না কেন? এত রিসার্চ করে লাভটা কি? আমি তাহলে একটু দেখাই লাভটা কি। বায়ার আপনাকে একটা কিওয়ার্ডসের জন্যই আপনাকে ক্ষেত্রে মিনিমাম দিবে $10। বায়ার আপনাকে বললো 10টা কিওয়ার্ড রিচার্জ করে দিতে, তাহলে একটা কিওয়ার্ড একটা ওয়ার্ডের জন্য আপনাকে দেবে মিনিমাম $10 আর ম্যাক্সিমাম $100। $100 থেকে আরও বেশি দিতে পারে, ঠিক আছে। কারণ বায়ারের মূল জিনিসটা হচ্ছে এইটা। তো কিওয়ার্ড রিচার্জ করার আগে আপনাকে অনেকভাবে অনেকগুলো চিন্তা ভাবনা করেই জিনিসগুলো করতে হবে। এবং বায়ারকে যখন আপনি কাজ সাবমিট করবেন তখন আপনি কী কী রিচার্জ করছেন, কিসের ভিতরে আপনি কিওয়ার্ডটা নিয়ে আসছেন, এই সবগুলো ডকুমেন্টসে বায়ারকে সাবমিট করতে হবে। আমি কি বুঝতে পারছি? আর কিওয়ার্ড রিসার্চের কাজটা অনেক ডিমান্ডেবল, অনেক ভ্যালুয়েবল একটা কাজ। দেখেন আমাদের যতগুলো কাজ দেখবেন তার মধ্যে সবচেয়ে বেশি ডিমান্ডেবল কাজ হলো কিওয়ার্ড রিসার্চের কাজটা। বিষয়টা কিছুই না, জাস্ট কয়েকটা শব্দ লেখা, ঠিক আছে। ধরুন আপনাকে কোম্পানি বলো যে আপনি 10টা আমার কোম্পানির জন্য 10টা কিওয়ার্ড রিসার্চ করে দেন। এই 10টা শব্দ লেখার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে কমপক্ষে 20 থেকে 15 থেকে 20 দিন, ঠিক আছে। আপনাকে অনেক কিছু বিবেচনায় নিতে হচ্ছে না, যে আমরা অনেক বড় করে জিনিসটাকে চিন্তা করতেছি না। আমরা এই চিন্তা করতে করতে এখান থেকে থেকে আমরা একদম মূল শব্দটা বের করে নিয়ে আসবো। এখন এই সবগুলো বিষয় যদি আপনি বিবেচনা না নেন, মানে আমরা কাজটা করতেছি খুব সহজ একটা কাজ, তাই না, বাট কাজটা করতেছি অনেক কঠিনভাবে, ঠিক আছে। কারণ সহজভাবে যদি কাজটা করেন এখানে অনেক এই সবগুলো বিষয় আসবে না, অনেকগুলো বিষয় বাদ পড়ে যাবে। আমি সার্চ করলাম কিওয়ার্ড রিসার্চ লিখে, দেখেন কিওয়ার্ড রিসার্চটা কী পরিমাণ স্যালারি পাই। ওরা এটা কাজ করতেছে না।
এসইউ কিওয়ার্ড রিচার্জ। দেখুন এসইউ কিওয়ার্ড রিচার্জ সে স্যালারি পায় কত করে, পার আওয়ার 10 করে ইন্ডিয়ান। কিওয়ার্ড রিচার্জ $3.5। এসইউ কিওয়ার্ড রিচার্জ সে স্যালারি পায় পার আওয়ার $17। তার মানে এই কিওয়ার্ড রিচার্জের কাজগুলো তো অনেক ভালো স্যালারি পে করে। কিওয়ার্ড রিচার্জ $60, ও পাই $22। এসইউ কিওয়ার্ড রিচার্জ। তার মানে আমাদের এই কিওয়ার্ড রিচার্জের কাজটা এসইউর এটা হচ্ছে একদম মানে বিগিনিং কাজ। যে কোনো এসইউ কাজ শুরু করার আগে আপনি ফেসবুকে মার্কেটিং করবেন, ইউটিউবে মার্কেটিং করবেন, অথবা ওয়েবসাইটে মানে অপটিমাইজেশন করবেন, যেখানেই করেন আমাদের মূল কাজ শুরু হয় এসইউ দিয়ে, কিওয়ার্ড রিচার্জ দিয়ে। তো কিওয়ার্ড রিচার্জটা আমরা আলাদাভাবে এটা আপনি যে কোনো কাজে শুরুতে লাগে, আবার এটাকে আপনি চাইলে শুধুমাত্র এই কাজটা আপনি আলাদাভাবে করতে পারেন। আচ্ছা, তাহলে আমরা এই সবগুলো জিনিসকে মানে বিবেচনায় নেব। আমরা যে কোম্পানির কিওয়ার্ড তৈরি করতে যাচ্ছি তার আগে আমরা সবগুলো বিষয় বিবেচনায় নেব। বিবেচনায় নিয়ে এখন আমি দেখবো যে এখান থেকে কোন কোন বিষয়গুলো মানুষকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। আমরা এই জিনিসটা কেনার জন্য অথবা আমরা এই জিনিস সম্পর্কে একটা গুড ইমপ্রেশন তৈরি করার জন্য কোন কোন টপিকটা সবচেয়ে বেশি আমার মানুষকে প্রভাবিত করে, আমি সেই জিনিসগুলো বেছে নেব। বেছে নিয়ে কিওয়ার্ড তৈরি করব। ঠিক আছে, এখন দেখেন সৃষ্টি ফ্যাশনের জন্য আমি কিওয়ার্ড তৈরি করব। তাহলে কিওয়ার্ড তৈরি করার সময় এখন বলেন সৃষ্টি ফ্যাশন কি তৈরি করে, মানে কি বিক্রি করে? পোশাক, তাই না? আমি সহজ করে যদি বলি পোশাক 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 বিক্রি করে। এখন পোশাকের আগে কি কি করতে হবে, কি ধরনের পোশাক, একটা অ্যাডজেক্টিভ লাগাইতে হবে। আমার এখানে মূল শব্দটা কি? মূল শব্দটা হলো পোশাক, তাই না? হ্যাঁ, পোশাকের আমি একটা বিশেষণ যোগ করি। আমাদের কি ধরনের পোশাক, মানে ভালো পোশাক না খারাপ পোশাক, পচা পোশাক নাকি মানে ভালো পোশাক? ভালো পোশাক। এখন ভালো জিনিসটাকে আমি অনেকভাবে বুঝতে পারি, তাই না? এটা কোয়ালিটি, তাই না? তারপরে হ্যাঁ, মানসম্মত। আচ্ছা, আমি দিলাম কোয়ালিটি। তারপরে আমি আরো কয়েকটা লাগাইতে পারি বিশেষণ। ফ্যাশনেবল, তারপর বলতে পারি রুচিশীল, তারপর এক্সক্লুসিভ, ঠিক আছে? তাহলে আমাদের কিওয়ার্ডসটা হচ্ছে কি, আমাদের মূল শব্দটা প্লাস আগে থাকবে কি বিশেষণ, মানে ওই প্রোডাক্টের গুণ। তাহলে এটা হচ্ছে মূল শব্দ, মূল প্রোডাক্ট, তার আগে থাকবে যে কোনো ধরনের গুণ, ওই প্রোডাক্টের গুণ। তারপর হবে কি বাড়তি আকর্ষণ, অথবা বাড়তি আকর্ষণ আমরা ইমোশন যোগ করতে পারি এখানে। তাহলে আমরা এই তিনটার মিলে যদি তৈরি করি তাহলে এখানে একটা ভালো একটা কিওয়ার্ডস তৈরি হয়। আমাদের প্রথম হচ্ছে মূল কিওয়ার্ডস, মূল প্রোডাক্টটা, তার আগে হলো গুণ, পরে হলো ইমোশন। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের মূল প্রোডাক্টটা কি? মূল প্রোডাক্ট হলো পোশাক। মূল প্রোডাক্ট হচ্ছে পোশাক।
গুণটা কি? ধরেন কোয়ালিটি অথবা ফ্যাশনেবল অথবা 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 যে কোনো একটা কিছু। আচ্ছা দেখুন, মূল প্রোডাক্টটা হচ্ছে মেন্স ওয়্যার। আচ্ছা মনে করেন আমাদের শার্ট, আমাদের মূল প্রোডাক্ট হচ্ছে আমরা শার্ট বিক্রি করি, শার্ট। তাহলে শার্টের আগে কি বলতে হবে? গুণ। গুণটা কি? ফ্যাশনেবল। তাহলে ফ্যাশনেবল শার্ট, তাই না? তাহলে আমরা একটা গুণ বললাম, তারপর কি মূল প্রোডাক্টটা বললাম, এরপরে যোগ করতে হবে আপনি চাইলে কিছু ইমোশন যোগ করতে পারেন। ইমোশন কি যোগ করে যান? স্টক লিমিটেড, এটার মানে কি? স্টক সীমিত। এটা একটা আসল উদ্দেশ্য কি এই কথাটা লেখার? কাস্টমারকে একটা তাড়া দেওয়া, তাই না? এটা ইমোশনাল বিষয় না, যে শেষ হওয়ার আগে দ্রুত সংগ্রহ করুন। স্টক লিমিটেড তার মানে কাস্টমারকে একটা মানসিকভাবে কি একটা চাপে রাখা। তারপর বলতে কি ধরেন এক্সক্লুসিভ, এটা একটা ইমোশনাল একটা ওয়ার্ড, এক্সক্লুসিভ। তার মানে যে কেউ কোম্পানি শুধু এক পিসে তৈরি করছে, কার জন্য? শুধু আপনার জন্য। কোম্পানি এক পিসে তৈরি করছে এবং এই পিস তৈরি করার পর কোম্পানি কি এটা প্রোডাকশন বন্ধ হয়ে গেছে, এটা আর তৈরি করবে না। এটা একটা ইয়ার ওয়ার্ড না? তাহলে আমরা যখন কোনো একটা কিছু প্রচার করি আমরা গুণাগুণের কথা বলি, আবার কি আমরা ইমোশনালিও বলি। আবার কোনো একটা দোকান থেকে যখন আপনি কিছু কিনতে যান তখন দোকানদার বলো না যেটা আমরাও ব্যবহার করি। এটা একটা মানে কমন কথা, ঠিক আছে? অথবা আপনি খাবার কিনতে গেছেন যেটা আমরাও খাই, কাপড় কিনতে গেছেন এটা আমরাও কিনি, মানে আমরাও পরি। আচ্ছা তাহলে ফ্যাশনেবল, ইমোশন, এক্সক্লুসিভ, ঠিক আছে? তাহলে আমরা যদি আমরা যদি একটু সহজ করে বলি, একটু রিয়ারেন্স যদি করি, তাহলে কি বলি আমরা? এক্সক্লুসিভ, এটা প্রথমে নিয়ে আসি, ফ্যাশনেবল শার্ট, ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখেন কি কোশ্চেনের অ্যান্সার আছে। আমরা কি বিক্রি করি? শার্ট বিক্রি করি। আমাদের শার্টগুলো কীরকম? ফ্যাশনেবল। আমাদের শার্টের বিশেষ আকর্ষণ কি? আমাদের শার্টগুলো এক্সক্লুসিভ, ঠিক আছে? তাহলে আমরা যদি বলি মানে তাহলে আমাদের এই কিওয়ার্ডসের মধ্যে তিনটে জিনিসই আছে। একটা হচ্ছে আমাদের মূল প্রোডাক্টটা, আরেকটা হচ্ছে গুণ, আরেকটা হলো ইমোশন, ঠিক আছে? জাস্ট এই স্ট্রাকচার যদি আপনি মনে রাখেন আপনার কিওয়ার্ড তৈরি করাটা অনেক ইজি হবে। এবং এখানে এই যে স্ট্রাকচারটা তৈরি করার সময় আপনার মূল প্রোডাক্টটা কি, আপনার গুণ কি, আপনার ইমোশন কি, ঠিক আছে? এই জিনিসটা তৈরি করার সময় আপনাকে এই চারটা হেল্প করবে। এই চারটা, প্রোডাক্টের কোয়ালিটি, প্রোডাক্টের প্রাইস, ফেসিলিটিস, কারা বেনিফিট হবে, ইমোশন, আর্টিফিশিয়াল আইটেম, এখান থেকে আপনি ইনফরমেশন নিতে পারবেন। মানে এখান থেকে কয়েকটা শব্দ নেবেন। আপনি তো প্রথমে একটা চার্ট তৈরি করবেন যে আমার এই প্রোডাক্টের মানে গুণাগুণ কি, আমার এই এখন আপনি অনেক লম্বা একটা চার্ট তৈরি করবেন। এখন সবগুলো তো আপনার কিওয়ার্ডসে আসবে না, ঠিক আছে? এবং সবগুলো কিওয়ার্ডসে আসবে না আপনার, তাছাড়া কিওয়ার্ড আপনি একটা তৈরি করবেন, অনেকগুলো তৈরি করবেন। আমি ফ্যাশনেবল এই কিওয়ার্ড একটা তৈরি করলাম, এক্সক্লুসিভ, ফ্যাশনেবল শার্ট, তাই না? আবার আরেকটা কিওয়ার্ড যখন তৈরি করব আমি আবার যাব এই চার্টে যে আমার আর কি আছে। আমার একটা হলো এক্সক্লুসিভ, তাই না? আমি আবার আরেকটা শব্দ দিয়ে আবার কয়েকটা শব্দের কম্বিনেশন করে আরেকটা কিওয়ার্ড তৈরি করব। তার মানে আমি যতগুলো কিওয়ার্ড তৈরি করবো তার মূল আমি সেই শব্দগুলো কোত্থেকে নিয়ে আসবো? আমার এই চার্ট থেকে। আপনারা কি বুঝতে পারছেন? এবং এই চার্টটা তৈরি করতে আমাকে হেল্প করবে কে? এটা সরাসরি বায়ার হেল্প করবে। মানে আপনি বায়ারের কাছ থেকে যাবতীয় যত ধরনের ইনফরমেশন জানতে চান বায়ার আপনাকে ইনফরমেশনগুলো দিবে। আপনি বায়ারের ওয়েবসাইট থেকে ইনফরমেশন পেতে পারেন, সরাসরি বায়ারের সাথে চ্যাট করে ইনফরমেশন পেতে পারেন। আপনাকে বায়ার বিস্তারিতভাবে আপনাকে হেল্প করবে। আপনি সৃষ্টি ফ্যাশনের জন্য যদি কাজ করেন তাহলে আপনি সরাসরি সৃষ্টি ফ্যাশনের মালিককে আপনি জিজ্ঞেস করবেন না যে আপনার টার্গেটেড কাস্টমার কারা, আপনার মেইনলি আপনার এই প্রোডাক্টগুলো কারা কিনে, আপনি কোথায় বিক্রি করতে চাচ্ছেন, আপনি কি চিটাগংয়ের মধ্যে থাকতে চাচ্ছেন নাকি সারা পৃথিবীতে আপনি বিক্রি করতে চাচ্ছেন, আপনি অনেক কথা জিজ্ঞেস করবেন না? তাহলে এগুলো বায়ারের ওয়েবসাইট গেটে অথবা বায়ারের সাথে কথা বলে আপনাকে এই চার্টটা ফিল আপ করতে হবে।
তার প্রোডাক্টের কোয়ালিটি কীরকম, তারপর তার প্রোডাক্টের প্রাইস কেমন, তার ফেসিলিটিস কী, কারা কারা বেনিফিটেড হবে, এখানে ইমোশনাল আইটেম কী আছে, এরপরে তার আর্টিফিশিয়াল আইটেম, ঠিক আছে, মানে তার বিশেষ অফার, লটারি, এই ধরনের কী আছে, সমস্ত যখন আপনি চার্টটা তৈরি করবেন তাহলে এরপরে কি আপনার ইয়াটা তৈরি করা অনেক ইজি হবে। আপনারা কি আমার একটু আলোচনা বুঝতে পারতেছেন? আমার আলোচনার বিষয়টা অনেক বোরিং মনে হচ্ছে না? আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন না? কেউ কোনো কোশ্চেন করতেছেন না? এই জন্য কারো মনে কোনো কোশ্চেন আসেনি? হ্যাঁ, এক্সক্লুসিভ শব্দটা আমি গুণের ক্ষেত্রেও দিচ্ছি, আবার ইমোশনাল ক্ষেত্রেও দিচ্ছি। হ্যাঁ, না, এটা এক্সক্লুসিভ হচ্ছে ইমোশনাল বিষয়, এটা গুণের কোনো বিষয় না, ঠিক আছে। গুণ হচ্ছে ভালো সুতা, মানে কাপড়ের বুনন ভালো, এটা ভালো, ওটা হচ্ছে গুণ, ঠিক আছে। বাট এক্সক্লুসিভ এটা পুরোপুরি ইমোশনাল ওয়ার্ড। আচ্ছা, এখন মনে করেন আমরা একটা গাড়ির জন্য, একটা গাড়ি কোম্পানির জন্য আমরা একটা কিওয়ার্ড তৈরি করবো, গাড়ি কোম্পানি। আচ্ছা, তার আগে বলে নিই, এই যে আমি একটা কিওয়ার্ড তৈরি করলাম এক্সক্লুসিভ ফ্যাশনেবল শার্ট, এরকম আমাদেরকে কিওয়ার্ড তৈরি করতে হবে কমপক্ষে 15টা। যে কোনো কোম্পানির জন্য যখন আপনি কাজ শুরু করবেন তখন 10 থেকে 15টা কিওয়ার্ড তৈরি করতে হবে, ঠিক আছে। তো আমরা এইভাবে আরও কিওয়ার্ড তৈরি করতে পারবো না ওখান থেকে হেল্প নিয়ে? তাহলে আমাদের মূল স্ট্রাকচার কোনটা? গুণ। জাস্ট আপনি এই জিনিসটা মনে রাখলে হবে, মাঝখানে গুণ, মাঝখানে মূল প্রোডাক্টটা, আগে কি গুণ, পরে কি ইমোশন, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এই কিওয়ার্ড তৈরি করার জন্য আমরা এই যে যতটুকু কিওয়ার্ড তৈরি করলাম, এই কিওয়ার্ডগুলো তৈরি করার জন্য আমাদের অনেকগুলো ইনফরমেশন লাগবে। আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি। আমাদের 34 নম্বর ভিডিও, সিডি নাম্বার 5 নম্বর সিডিতে 34 নম্বর ভিডিও, আমাদের এসইউর যে ইয়াটা মানে ভিডিওটা, এটার মধ্যে আমাদের ইয়াটা দেওয়া আছে, কিওয়ার্ড রিসার্চ নিয়ে পরিপূর্ণ একটা ভিডিও দেওয়া আছে, 1 ঘন্টা 4 মিনিট লেংথের। এর মধ্যে আমি প্রথমে জিনিসগুলো বলছি। আমাদের এবারের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কিওয়ার্ডস। কিওয়ার্ড রিসার্চ, আমরা সেটা টিপ তৈরি করলো তার কম্পিউটার। এখন কিওয়ার্ড সিলেকশন করার সময় আমাদের কি বিষয়গুলো লাগবে এখানে খুব সুন্দরভাবে আমি বিষয়গুলো আলোচনা করছি, ঠিক আছে। আপনারা এই যে এই ইনফরমেশনগুলো কোত্থেকে পাবেন? প্রথমে ওনারকে আমি যে ইনফরমেশনগুলোর কথা বললাম কোনগুলা, এই যে তথ্যগুলা, প্রোডাক্টের কোয়ালিটি, প্রোডাক্টের প্রাইস, ফ্যাসিলিটিস, কারা বেনিফিট হবে, ইমোশন, আর্টিফিশিয়াল আইটেম, এগুলো এই ইনফরমেশনগুলো যে আপনি ফিল আপ করবেন, ইনফরমেশনগুলো লিখবেন, এই ইনফরমেশনগুলো আপনি কোত্থেকে পাবেন? এখানে কয়েকটা আইটেম আছে। একটা হচ্ছে প্রথমে ওনারকে জিজ্ঞাসা করবেন, তারপরে ওনারের ওয়েবসাইট দেখবেন, তারপর হচ্ছে অবজার্ভ কম্পিটিটর ওয়েবসাইট। এখন ওই কোম্পানির কম্পিটিটর আরও যেসব কোম্পানি আছে সেই কোম্পানির তারা কী ধরনের কিওয়ার্ড ইউজ করছে সেগুলো আপনি অবজার্ভ করবেন, সেগুলো ফলো করবেন না, সেগুলো অনুকরণ করবেন না, বাট সেগুলো অনুসরণ করতে পারেন। আমি কি বুঝতে পারছি? ধরেন আপনি কোনো একটা মানে একটা মোবাইল ফোন কোম্পানি রবি, এখন রবি যেভাবে প্রচার করতেছে, রবি যেভাবে কিওয়ার্ডগুলো ইউজ করতেছে, আস্তে মানে রবি যে ধরনের কিওয়ার্ডগুলো ইউজ করতেছে, কাছাকাছি কি গ্রামীণ ফোনও একই রকম কিওয়ার্ড ইউজ করতে পারে, যেহেতু দুটি সিমিলার কোম্পানি। একটা রেস্টুরেন্ট যে ধরনের কিওয়ার্ড ইউজ করে, ঠিক আরেকটা রেস্টুরেন্টও তার কাছাকাছি কিওয়ার্ড ইউজ করতে পারে। তাহলে আপনি আইডিয়া পাবেন। আপনি নতুন একটা রেস্টুরেন্ট খুলছেন, তাহলে আপনি কী করবেন? আপনি আরও অন্যান্য রেস্টুরেন্টের সাইনবোর্ডগুলো দেখবেন না, যে অন্যান্য রেস্টুরেন্ট কীভাবে সাইনবোর্ডগুলো লাগছে, ওটা দেখে আপনি একটা আইডিয়া জেনারেট করবেন যে আপনার ইয়াতে আপনি কীভাবে সাইনবোর্ডটা লাগবেন। আমি কি বুঝতে পারছি? কারণ একই রকম কোম্পানি যেহেতু কাছাকাছি হবে, তাহলে অন্য কোম্পানিগুলোর ইয়াগুলোতে দেখেও আপনি মোটামুটি একটা আইডিয়া পাবেন। এরপর হচ্ছে অবজার্ভ কাস্টমার। আপনি ওই কোম্পানির কাস্টমার কারা সেগুলো অবজার্ভ করবেন, কাস্টমারদের এজ, কাস্টমারদের লোকেশন, কাস্টমারদের কালচার, এসব কিছু অবজার্ভ করবেন। এখন এখানে কালচারটা ইম্পর্টেন্ট, ল্যাঙ্গুয়েজটা ইম্পর্টেন্ট। মনে করেন পানি, আপনি বাংলাদেশে যদি পানি বিক্রি করেন তাহলে পানি কিওয়ার্ড কী হবে? পানি, তাই না? যদি কলকাতায় পানি বিক্রি করেন জল, তাহলে এখানে এটা একটু চেঞ্জ হচ্ছে না?
আচ্ছা, আবার এক একটা লোকেশনে এক একটা জিনিসের নাম সম্পূর্ণ মানে ভিন্নভাবে ডাকে, আবার কি মানে একটু চেঞ্জ হয়, ভাষার ইয়াটা একটু চেঞ্জ হয়। এরপর হচ্ছে শব্দগুলো কি হবে, বহুবচন হবে, ঠিক আছে, মানে সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। আপনি কার বিক্রি করবেন, এখানে লিখতে পারেন কার এবং কি কার্স, তাহলে কারও একটা কিওয়ার্ড হবে, আবার কার্সও একটা কিওয়ার্ড হবে। অনেকে কার লিখে সার্চ করবে, অনেকে কার্স লিখে সার্চ করবে। এক বচন বহু বচন দুইটা নেবেন। এরপর হচ্ছে সিনোনিম। একটা কোম্পানির একটা প্রোডাক্টের যতগুলো সিনোনিম থাকে সবগুলো সিনোনিম আপনি কিন্তু ইউজ করবেন। যেমন রেডিমেড গার্মেন্টস, যেমন শার্ট, ঠিক আছে, শার্টের কি যদি আরও কিছু যদি সিনোনিম থাকে আপনি সেই সবগুলো সিনোনিম ইউজ করবেন, ঠিক আছে। যেমন কারের সিনোনিম কি, অটোমোবাইল, তাই না? তাহলে কেউ অটো লিখে সার্চ করবে, কেউ অটোমোবাইল লিখে সার্চ করবে, কেউ কার লিখে সার্চ করবে, ঠিক আছে, অথবা কেউ ভেহিকেল লিখে সার্চ করবে। তাহলে ভেহিকেল, কার, অটোমোবাইল প্রায় একই রকম শব্দ। তাহলে যখন আপনি কিওয়ার্ড সিলেক্ট করবেন তখন আপনার সবগুলো সিনোনিম আপনার কিওয়ার্ডের মধ্যে থাকবে। ওই যে সিনোনিম আমরা যেটা বলছিলাম, যে আমরা যে স্ট্রাকচারটা আমি দেখাছিলাম, মানে মূল প্রোডাক্ট, তাই না? তাহলে মূল প্রোডাক্টটার মূল নামটাও থাকবে, প্লাস ওইটার সিনোনিম যতগুলো সমার্থক শব্দ থাকবে সবগুলো এখানে থাকবে। এরপর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। আপনি এই ভিডিওটা দেখে নিন, এটা দেখলে আপনি অনেক ভালোভাবে বুঝতে পারবেন। ইন্টারন্যাশনাল স্পেলিং স্ট্যান্ডার্ড। এখন আমরা একটা শব্দকে অনেক জায়গায় অনেকভাবে কি মানে বানান করে, ঠিক আছে। যেমন কালার, CULOUR, কালার, এটা হচ্ছে ব্রিটিশ স্ট্যান্ডার্ড, তাই না? আর আমেরিকান স্ট্যান্ডার্ড কি, CULOR। আমেরিকানরা চিন্তা করতেছে এত কষ্ট করে কঠিন করে বলার দরকারটা কি, তাই না? CULOR, কালার। আবার মানে ব্রিটিশ অনেক আগে থেকে কীভাবে লিখতো, CULOUR, তাই না? এখন আপনি যদি কালার, কোনো একটা রঙের কালার শব্দটা যদি আপনার কিওয়ার্ডসের মধ্যে থাকে তাহলে আপনাকে দুইটা স্ট্যান্ডার্ডই ফলো করতে হবে। একটা কিওয়ার্ড তৈরি করতে হবে কালার CULOR লেখে, আবার আরেকটা কিওয়ার্ড তৈরি করতে হবে CULOUR লেখে, ঠিক আছে। এরপর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। এখন আমরা যখন কোনো একটা কিছুর জন্য কাজ করি, কোনো একটা কিছু যখন আমরা করি, ঠিক আছে, মনে করেন আমরা ড্রাইভিং শিখবো। এখন আমি যদি লিখি ড্রাইভ স্কুল, মানুষ ড্রাইভ স্কুল লিখে সার্চ করতে পারে, আবার ড্রাইভিং স্কুল লিখেও সার্চ করতে পারে, তাই না? তো আমরা সাধারণত ভার্ব, আমাদের কিওয়ার্ডের মধ্যে যদি ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করে কিওয়ার্ডটা তৈরি করবো। ভার্বের সাথে আইএনজি, নাউনের সাথে তো আইএনজি হবে না, ঠিক আছে। যেমন রাইট শব্দটা যদি আমাদের থাকে, রাইটও লিখবো, আবার পাশাপাশি কি লিখবো, আরেকটা কিওয়ার্ডে লিখবো রাইটিং, ঠিক আছে। মানে প্যারাগ্রাফ রাইট অথবা এবং প্যারাগ্রাফ রাইটিং। কেউ সার্চ করবে প্যারাগ্রাফ রাইট লিখে, কেউ সার্চ করবে প্যারাগ্রাফ রাইটিং লিখে, ঠিক আছে। আমাদের এখানে কোনো কিওয়ার্ডস আছে, ধরেন এখানে কোনো ভার্ব আছে, গুণ, ফ্যাশনেবল শার্ট, এক্সক্লুসিভ ফ্যাশনেবল শার্ট। এখানে কোনো ভার্ব আছে, এখানে কোনো ভার্ব নেই। বাট যদি ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে আপনি নর্মাল ওয়ার্ডটাকে একবার ইউজ করবেন, ঠিক আছে, আবার আইএনজি যোগ করেও আপনি ইউজ করবেন। এরপর হচ্ছে ফ্যামিলিয়ার ওয়ার্ড অথবা কমনলি ইউজড ওয়ার্ড। যে ওয়ার্ডগুলো সবচেয়ে কমনলি ইউজড হয় সেই ওয়ার্ডগুলো আপনি আগে ইউজ করবেন, ঠিক আছে, মানে কমনলি ইউজড। আপনারা এই ভিডিওটা দেখে নেবেন, দেখে নিলে আরো ক্লিয়ার হবে। ফাইটের পুরুষ এক এক রকম, তো মানুষও সেই সব ওয়ার্ডটাকে মানুষ সার্চ করবে না। দেখুন আমরা একটু আগে যেটা সার্চ করলাম, সাপোজ আমরা গাড়ি, কার। এখন গাড়ির ক্ষেত্রে আমরা ক্যারিজ, অটোমোবাইলস, ওয়াগন, কোচ। এই যে ওয়াগন, WAGON, ওয়াগন, এই ওয়াগনটা আমরা সাধারণত ইউজ করি না। আমি গাড়ির কিওয়ার্ডস মানে একটা শব্দের অনেকগুলো সিনোনিম থাকতে পারে, তার মধ্যে আমরা সবচেয়ে বহুল প্রচলিত যে সিনোনিমটা আমরা সেটাকে ইউজ করব। যেমন কাপড়ের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, ক্লথ বলতে পারি, রেডিমেড গার্মেন্টস বলতে পারি, অনেকগুলো বলতে পারি। তো এর মধ্যে অনেকগুলো দিয়ে কাপড় বোঝাবে, বাট এর মধ্যে যে শব্দটা অনেক বেশি মানুষ বুঝবে, অনেক বেশি মানুষ ইউজ করে, সেই ধরনের ইয়াগুলো আমরা ইউজ করবো, মানে কমনলি ইউজড ওয়ার্ডগুলো আমরা ইউজ করবো। যাক, আপনাদের এই ভিডিওটা দেখলে আপনাদের আরো ক্লিয়ার হবে অনেক জায়গায় গিয়ে প্রচার করা। তাহলে এটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে 34 নম্বর ভিডিও, কিওয়ার্ড রিসার্চের 34 নম্বর ভিডিও। আচ্ছা, এরপরে দেখেন
তাহলে আমরা যে কিওয়ার্ডগুলো সিলেক্ট করলাম, যে কিওয়ার্ডগুলো বুঝলাম, এগুলো কী জন্য? এগুলো হচ্ছে আমাদের জাস্ট আমাদের মাথা থেকে আমরা কিওয়ার্ডগুলো সিলেক্ট করলাম। আমি যতটুকু বলেছি এইটুকু কি আপনারা বুঝতে পারছেন? আপনারা কি আরও একটু থাকতে পারবেন? 15-20 মিনিট সবাই পারবেন? হ্যাঁ, কারো সমস্যা নাই তো? আচ্ছা, এখন দেখেন আমরা যে কাজগুলো করলাম, অনেক কষ্ট করে মাথা কাটায় কাটায় যে কাজগুলো করলাম, এই কাজগুলো করার জন্য আমাদেরকে অনেকগুলো সার্ভিস আছে যে কাজগুলো আমাদেরকে ইজি করে দেবে। ঠিক আছে, এতক্ষণ আমরা ক্যালকুলেটারে হিসাব করা শিখলাম, সরি এতক্ষণ আমরা হাতে হাতে লিখে লিখে হিসাব করা শিখলাম, এখন আমরা ক্যালকুলেটারে হিসাব করা শিখবো। এখন দেখেন এই জিনিসগুলো করার জন্য, এই যে আমাদের কিওয়ার্ড লিখে হেল্প করার জন্য আমাদের অনেকগুলা কোম্পানি, অনেকগুলা ওয়েব মানে টুলস আছে যারা আমাদেরকে হেল্প করবে কিওয়ার্ড লেখাটাকে। এখন দেখেন এই কিওয়ার্ড লেখাটা আরেকটা বিষয়ের উপর ডিপেন্ডেন্ট। এখন আমি আমার মনের মতো একটা কিওয়ার্ড সিলেক্ট করলাম, আমি সিলেক্ট করলাম কি এক্সক্লুসিভ ফ্যাশনেবল শার্ট। এখন এই কিওয়ার্ডটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ, অথবা এই কিওয়ার্ডটা কতটুকু ইফেক্টিভ কি ইফেক্টিভ বিষয়টা হচ্ছে এই জিনিসটা কত মানুষ এই কিওয়ার্ড লিখে সার্চ করে, তাই না? এখন আমি যদি অনেকগুলো কিওয়ার্ড সিলেক্ট করব, এই কিওয়ার্ড আমি এখন পর্যন্ত যে যতগুলো সিলেক্ট করলাম অতগুলো সিলেক্ট করলাম কি লেখা, এটা আমার কি নিজস্ব মতামতের উপর ডিপেন্ড করে, তাই না? এখন শুধু আমাদের নিজস্ব মতামত হলেই হবে না, এখন আমাকে আসলে জানতে হবে যে মানুষ আসলে এই কিওয়ার্ড লিখে সার্চ করে কিনা, অথবা কতজনে সার্চ করে, কোন কোন দেশ থেকে বেশি সার্চ করে, সপ্তাহে কতবার সার্চ করে, মাসে কতবার সার্চ করে, এবং টোটাল যদি পরিসংখ্যান আমি পাই তাহলে আমার জন্য খুব ইজি হবে না বিষয়টা। ঠিক আছে, তো দেখুন আমরা সম্পূর্ণ পরিসংখ্যান আমরা গুগল থেকে পাবো। আমি যে কিওয়ার্ডটা সিলেক্ট করলাম সেই কিওয়ার্ডটা কোন কোন দেশ থেকে সার্চ করে, মাসে কতবার সার্চ হয়, বছরে কতবার সার্চ হয়, সম্পূর্ণ স্ট্যাটিস্টিক্স আমি গুগল থেকে পাবো। দেন ওই স্ট্যাটিস্টিক্সগুলো দেখে আমি ডিসাইড করতে পারবো এই কিওয়ার্ডটা আমি রাখবো নাকি রাখবো না। মানে আমার কাছে মনে হচ্ছে কিওয়ার্ডটা অনেক ভালো, বাট আসলে এই কিওয়ার্ড লিখে মানুষ খুব একটা সার্চ করে না। তাহলে যদি এমন হয় তাহলে আমার কিওয়ার্ডটা ইউজ করার কোনো যৌক্তিকতা আছে? নাই। তাহলে আমি সে ধরনের কিওয়ার্ডগুলো ইউজ করবো যেগুলো মানুষ অনেক বেশি পরিমাণে সার্চ করে। তাহলে আমি এখন দেখবো এক্সক্লুসিভ ফ্যাশনেবল শার্ট, এটা মানুষ কেমন ইউজ করে। এটা জানার জন্য আমাদেরকে যেতে হবে গুগল অ্যাডওয়ার্ডসে। আমরা প্রথমে গেলাম গুগল, অ্যাডওয়ার্ডস। গুগল অ্যাডওয়ার্ডস, এই যে google.com/AdWords, ADWORDS, google.com/AdWords। আমরা আসলাম কোথায়? গুগল অ্যাডওয়ার্ডস। আপনারা কি আসতে পারবেন? সরাসরি গুগলে সার্চ করলে হবে গুগল অ্যাডওয়ার্ডস লিখে, এটা চলে আসবে না? অথবা www.google.com/AdWords আসলো। এখানে আমরা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি। এখান থেকে আমরা যাবো টুলসে। আমরা অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টের মধ্যে আসলাম, এখান থেকে যাবো আমরা টুলস থেকে কিওয়ার্ড প্ল্যানার। এই যে আসছে না কিওয়ার্ড প্ল্যানার, এখানে দেখেন সার্চ ফর নিউ কিওয়ার্ডস, get search volume for a list of keywords group into ad group। আমি এখানে যাচ্ছি get search volume। এখানে আমাদের কিওয়ার্ডটা কি? enter the keyword। আমি কিওয়ার্ডটা দিলাম। এখন আমি জানতে চাচ্ছি চুজ অল লোকেশন, গুগল, সব জায়গায়। এখন গেট সার্চ ভলিউম,
এখন টোটাল এই কিওয়ার্ড দিয়ে কত মানুষ সার্চ করে আমি সেটা বের করবো। দেখেন আমি এক্সক্লুসিভ ফ্যাশনেবল শার্ট দিলাম, বলতেছে এই এক্সক্লুসিভ ফ্যাশনেবল শার্ট লিখে খুব বেশি মানুষ সার্চ করে না। দেখেন আমাদের কাছে মনে হয়েছিল যে এক্সক্লুসিভ ফ্যাশনেবল শার্ট এই ওয়ার্ডটা কি অনেক ভালো ওয়ার্ড, অনেক অনেক ভালো কিওয়ার্ড মনে হয়েছিল, বাট আসলে আমরা দেখলাম এখানে গুগল বলতেছে উই ক্যান ডিসপ্লে সার্চ ভলিউম চার্ট বিকজ ইউর কিওয়ার্ড ডোন্ট হ্যাভ এনি সার্চেস। এটা দিয়ে খুব একটা সার্চ হয় না, যার ফলে সে কোনো ভলিউম দেখাতে পারতেছে না। আমরা এটাকে বাদ দিই, মনে করুন এই এক্সক্লুসিভ শব্দটাকে যদি বাদ দিই, ফ্যাশনেবল শার্ট দিয়ে যদি সার্চ করি তাহলে কত দেখাচ্ছে সে? আমাদের এই কিওয়ার্ডটা হচ্ছে একটা মিডিয়াম কিওয়ার্ড, মানে কম্পিটিশন হচ্ছে মিডিয়াম, মানে খুব বেশি মানুষ এটাকে ইউজ করে না, মানে মোটামুটি কি অতি বেশি মানুষ ইউজ করে না, অতি কম মানুষ ইউজ করে না, মিডিয়াম। মানে যে শব্দটাকে অনেক বেশি মানুষ ইউজ করবে সেটা হচ্ছে খুব হাই কিওয়ার্ড, ঠিক আছে? যে শব্দটাকে মানুষ খুব কম মানুষ ইউজ করবে সেটা হচ্ছে একদম লো কিওয়ার্ড, আর এটা হচ্ছে মাঝামাঝি কিওয়ার্ড। লাইক ফ্যাশনেবল আমরা যদি আরও ইয়ে করি, এখন দেখেন অ্যাভারেজ মান্থলি সার্চেস জানুয়ারিতে এটা নিয়ে সার্চ হয়েছিল কয়বার? অ্যাভারেজ মান্থলি সার্চেস, এটা কোথায়? সারা নেগেটিভ কিওয়ার্ডস, গুগল, অল ল্যাঙ্গুয়েজেস, অল লোকেশনস। এক্সক্লুসিভ শার্ট, এটা আমাদেরকে মিডিয়াম কম্পিটিশনের কিওয়ার্ড। তাহলে এখানে আমাদের সার্চ ভলিউমগুলো দেখাচ্ছে না কোন মাসে কত কী পরিমাণ সার্চ হয়েছে। সার্চ ভলিউম ট্রেন্ডস, মোবাইল থেকে কী পরিমাণ সার্চ হয়। ব্রেকডাউন বাই ডিভাইস, ব্রেকডাউন বাই লোকেশন। মানে আপনারা এই জিনিসটা মোবাইল থেকে বেশি সার্চ করে না কেউ ইয়া থেকে বেশি সার্চ করে? তাহলে আপনারা একটা জিনিস এটা কি বুঝতে পারছেন, আমি যে কিওয়ার্ডটা সিলেক্ট করলাম সেই কিওয়ার্ডটা আসলে কী পরিমাণ মানুষ সার্চ করে সেটা বুঝতে পারবো। আমার এই কিওয়ার্ডটা মোবাইল থেকে বেশি সার্চ করে নাকি ডেস্কটপ থেকে বেশি সার্চ করে এটা আমি বুঝতে পারবো। তাহলে আমরা কিওয়ার্ড টুলসে গিয়ে আমরা আমাদের কিওয়ার্ডটাকে যাচাই করতে পারবো। এটুকু বুঝে গেল? আচ্ছা, এখন দেখেন আমরা এই কিওয়ার্ড টুলস থেকে আমরা আরও অনেকগুলি কিওয়ার্ডের আইডিয়া পাবো। আমি চাচ্ছি আরও আইডিয়া পেতে, যেমন আমার এই প্রোডাক্ট হচ্ছে শার্ট। তাহলে দেখেন কিওয়ার্ড টুলস, আমি এখানে গেলাম কিওয়ার্ড প্ল্যানার। আমি আরও নতুন কিওয়ার্ড প্ল্যান করতে চাচ্ছি যে আমি আমার আরও কিওয়ার্ড কী কিওয়ার্ড হতে পারে। এখন এগুলি কিসের ভিত্তিতে আমাকে দেখাবে? গুগল দেখাবে তার সার্চের ভিত্তিতে, তার যে ধরনের ওয়ার্ডগুলো বেশি সার্চ করে সার্চের ভিত্তিতে সে আমাকে দেখাবে, মানে কোন ধরনের কিওয়ার্ডগুলো ইফেক্টিভ। দেখেন আমি ফ্যাশনেবল শার্ট লিখে যখন এখানে দিলাম, আমি আবারও যাচ্ছি। টুলস থেকে কিওয়ার্ড প্ল্যানার।
সার্চ ফর নিউ কিওয়ার্ডস অ্যাড গ্রুপ আইডিয়াস, আমারটা হলো শর্ট গেট আইডিয়াস। এখন গুগল আমাকে আইডিয়া দেবে যে কোন কোন কিওয়ার্ড হলে আমার জন্য ভালো হয়। তাহলে তাহলে গুগল আমাকে কি বলছে যে পলো শার্ট, শার্ট অনলাইন, তাই না, শার্ট প্রিন্টিং, ফানি শার্ট, শার্ট চিপ, শার্ট কাস্টম, কুল শার্ট, ঠিক আছে। তাহলে মানুষ গুগলে যেই শব্দগুলো বেশি লেগে সার্চ করে সেগুলো হচ্ছে যেমন কুল শার্ট। তাহলে আমরা যখন ডিসাইড করতেছিলাম, আমরা যখন লিখতেছিলাম, তখন আমাদের কাছে মনে হচ্ছিল কি এক্সক্লুসিভ শার্ট অনেক ভালো মনে হচ্ছিল, বাট আসলে ওই শব্দটা লিখে মানুষ সার্চ করে না। সার্চে মানুষ কি লিখে সার্চ করে? কুল শার্ট। তারপর কি এই চিপ শার্ট, ম্যান শার্ট, তারপর হচ্ছে শার্ট অনলাইন, কই শার্ট ডিজাইন, রক শার্ট, হোয়াইট শার্ট, উমেন শার্ট। এখানে কি আপনারা বুঝতে পারতেছেন যে আমরা এখানে অনেকগুলো আইডিয়া পাচ্ছি না, এবং সেই আইডিয়াগুলো পাচ্ছি যেগুলো যেই ধরনের শব্দগুলো লেখে মানুষ সার্চ করে। তাহলে আমরা প্রথম ধাপে আমরা কিওয়ার্ড তৈরি করছিলাম আমাদের নিজের ব্রেন থেকে, বাট আমরা শুধুমাত্র এগুলো আমাদের মানে মাথার মধ্যে সীমাবদ্ধ ছিল, বাট এগুলোর আসলে ইফেক্টিভিটি কতটুকু ইফেক্টিভ সেটা কিন্তু আমরা বুঝি নাই, জানতাম না। বাট আমরা কিন্তু এখানে এসে গুগল অ্যাডওয়ার্ডস এসে আমরা স্পষ্টভাবে বুঝতে পারতেছি যে আমাদের ওই কিওয়ার্ডের ইফেক্টিভনেস কতটুকু, ক্লিয়ার। এবং আমরা যখন গুগল সাজেশনে গেলাম, আমরা আরও অনেকগুলো নতুন শব্দ পাচ্ছি যেগুলো আমাদের মাথায় ছিল না। আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? তাহলে আমাদেরকে হেল্প করতেছে না? এবং দেখেন এই যে প্রত্যেকটা ওয়ার্ড কী পরিমাণ মানুষ সার্চ করে। মনে করেন এই যে ওমেন শার্ট, কই লেডিস শার্ট, পিঙ্ক শার্ট, হ্যাঁ লেডিস শার্ট। এখন লেডিস শার্ট এটা কি কোন ধরনের হাই, এটার কম্পিটিশন হচ্ছে হাই। দেখেন লেডিস শার্ট কিওয়ার্ডস কী পরিমাণ সার্চ করে দেখেন, মান্থলি সার্চেস ফর জানুয়ারি 2010, জানুয়ারি 2014 থেকে মানে এক মাসের রেজাল্টটা দেখাচ্ছে কী পরিমাণ মানুষ সার্চ করছে। তারপর অ্যাভারেজ মান্থলি সার্চ হচ্ছে কত, এটা হচ্ছে মিলিয়নের হিসাব, 11.510 মিলিয়ন। এটার কম্পিটিটর কত, হাই মানে কি, তার মানে এই শব্দটা অনেক বেশি মানুষ ইউজ করে, তাই না। আমাদের মনে করেন মানুষের নাম সাধারণত সুমন শব্দটা অনেক বেশি মানুষের ক্ষেত্রে শোনা যায়, নাম বেশি মানুষ রাখে না সুমন। আপনারা শুনে নাই সুমন নামটা আগে? খুব কমন নাম, তাই না। সুমন নামটা হচ্ছে খুব কমন। এখন ম্যাক্সিমাম এখন সুমন নামটা অনেক বেশি মা বাবা তাদের ছেলেদের জন্য রাখে, তার মানে এটা হচ্ছে হাই কম্পিটিটিভ একটা নাম, হাই কম্পিটিটিভ কিওয়ার্ডস। এখন কেউ কি কাউকে কি মানা করতে পারবে যে না আমার ছেলের নাম সুমন রাখতে চাই, অন্য কারোর ছেলের নাম সুমন রাখা যাবে না? কেউ কি কাউকে মানা করতে পারবে? কারণ এগুলোর কোনো কপিরাইট নেই, তাই না। ঠিক কিওয়ার্ডসেরও কোনো কপিরাইট নেই। এখন শার্ট, এখন আমি যদি আমার যদি শার্ট সিলেক্ট করি, কুল শার্ট অথবা পিঙ্ক শার্ট অথবা লেডিস শার্ট, তাহলে আমি এটা কখনো কাউকে বাধা দিতে পারবো না যে অন্য কেউ এটা সিলেক্ট করতে পারবে না। যে কোনো কোম্পানি এটা তাদের কিওয়ার্ড হিসেবে সিলেক্ট করতে পারবে, ঠিক আছে। এখন তাহলে অনেক বেশি কোম্পানি যদি ওই কিওয়ার্ডটাকে সিলেক্ট করে তাহলে তখন ওইটা হবে হাই, ঠিক আছে। তখন গুগল যদি কেউ সার্চ করে, কারণ অনেকগুলো কোম্পানি গুগলকে বলে রাখছে কেউ যদি এই লেডিস শার্ট লিখে যদি সার্চ করে তাহলে আমাকে দেখাবা। তাহলে গুগল কতজনকে দেখাবে? ধরুন কয়েক হাজার কোম্পানি গুগলকে বলছে, এখন গুগল যখন দেখাবে তখন কি সিরিয়ালি 1 বাই 1 দেখাবে, তাই না। তো আপনার যে কিওয়ার্ডের কম্পিটিশন হাই, সেই কিওয়ার্ড যদি আপনি চুজ করেন তাহলে আপনার এখানে আপনার গুগলের সার্চ লিস্টে আসতে আপনার একটু সময় লাগবে, কেননা কারণ এটার কম্পিটিটর বেশি, ঠিক আছে। আবার আমি যদি কম্পিটিটর কমাই, আমি যদি এখানে লিখি লেডিস শার্ট ইন চিটাগং, তাহলে এটা কিন্তু কম্পিটিটর একদম কম, এটা শুধু চিটাগংয়ের মধ্যে চলে আসতেছে না। আমেরিকা থেকে কোনো মানুষ কিন্তু লেডিস শার্ট ইন চিটাগং লিখে সার্চ করবে না। তাহলে লেডিস শার্ট এটা হচ্ছে একটা হাই কম্পিটিটিভ কিওয়ার্ডস, এটা অনেক কোম্পানি এটাকে ইউজ করে। আর আমি যদি লিখি লেডিস শার্ট ইন চিটাগং, তাহলে এটা কি একটা লো কম্পিটিটিভ কিওয়ার্ডস। যদি বলি লেডিস শার্ট ইন বাংলাদেশ অথবা কুল শার্ট ইন বাংলাদেশ অথবা ফানি শার্ট ইন বাংলাদেশ, তাহলে এটা হচ্ছে মিডিয়াম কম্পিটিটিভ, কারণ পুরো বাংলাদেশের মানুষ এটির জন্য অনেকগুলো কোম্পানি ওটির জন্য করবে, ওই কিওয়ার্ডটাকে ইউজ করবে। এবার আমি যদি চিটাগং শব্দটাকে ইউজ করি তাহলে শুধুমাত্র চিটাগংয়ের মানুষ, তাহলে এটা হচ্ছে কি লো কম্পিটিটিভ। তাহলে বিষয়টা কি বোঝা গেল? হাই কম্পিটিটিভ হলো যেটাকে অনেক বেশি মানুষ ইউজ করে, তারপর মিডিয়াম কম্পিটিটিভ, তারপর হচ্ছে লো কম্পিটিটিভ। এখন হাই কম্পিটিটিভ যদি হয় তাহলে আপনার এটা আপনার গুগলের র্যাঙ্কিং হতে অনেক সময় লাগবে। কোনো বাইরে যদি আপনাকে কাজ দেওয়ার সময় কিওয়ার্ডগুলো যদি বাইরে সিলেক্ট করে দেয়, সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার কিওয়ার্ডটা কেমন,
যদি কিওয়ার্ডটা যদি হয় হাই কম্পিটিটিভ, তার মানে অনেকগুলো কোম্পানি গুগলকে রিকোয়েস্ট করছে যে আমাকে এই কিওয়ার্ড দিয়ে আমাকে অপটিমাইজ করে দাও, তার মানে ওইটা করতে অনেক অনেক সময় লাগবে, 5-6 মাস সময় লাগতে পারে। আবার কিওয়ার্ডটা যদি হয় লো কম্পিটিটিভ, তাহলে এটা কয়েক সপ্তাহের মধ্যে হয়ে যাবে, এটা 1 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। আমি কি বুঝতে পারছি? তাহলে গুগলের র্যাঙ্কিংয়ে ফার্স্ট করা এটা কঠিন কাজ না। এটা কিসের উপর ডিপেন্ড করে? কিওয়ার্ডের উপর। কিওয়ার্ড যদি আপনার হাই হয় তাহলে সেটা কমপক্ষে 6 মাস সময় লাগবে। আর কিওয়ার্ড যদি হয় লো, তাহলে এটা আপনি 1 সপ্তাহের মধ্যে হয়ে যাবে, ইভেন কয়েকদিন কাজ করার পরে হয়ে যায়। কিওয়ার্ড যদি হয় লো কম্পিটিটিভ। হ্যাঁ, কোনটা সাজেস্ট বিটস, এটা হচ্ছে ওরা করে আর কি। এইগুলো হচ্ছে অ্যাডসেন্সের কাজ, মানে এগুলো গুগলকে পে করলে গুগল এই পরিমাণ করে আর কি। এগুলো হচ্ছে SEM এর কাজ, এগুলো হচ্ছে SEM, মানে গুগলকে এই কিওয়ার্ডটা যদি আপনি নিতে চান, গুগলকে যদি বলেন যে আমি দেখাই বিষয়টা, মানে গুগলকে যদি আপনি বলেন যে ওমেন শার্ট লিখে আমাকে অপটিমাইজ করে দাও, ওমেন শার্ট লিখে কেউ যদি সার্চ করে আমাকে ফার্স্ট পেজে দেখাবা, তাহলে এটার জন্য গুগলকে প্রতি ক্লিকের জন্য কি $2.37 পে করতে হবে। হ্যাঁ, এই যে আমরা যখন লিখবো এই যে দেখাচ্ছেন একটা কোম্পানি, ঠিক আছে, মানে এই কোম্পানি আপনাকে প্রথমে দেখাচ্ছে, তাই না? এগুলো হচ্ছে অ্যাড, এটা হচ্ছে এই যে অ্যাডস, এটা হচ্ছে অ্যাড। তো আপনি যদি গুগলকে পে করেন তাহলে গুগলও কি আপনারটাকে উপরে দেখাবে, মানে ওমেন শার্ট লিখে কেউ সার্চ করলে আপনাকে পাবেন। এটা হচ্ছে PPC, এটা আমাদের কাজ না, সরি, এটা হচ্ছে SEM, এটা গুগলকে পে করে করা, এটা আমাদের কাজ না। বাট আমরা এটুকু পর্যন্ত আমাদের কাজ। আমি যেটুকু বুঝলাম আপনারা ওটুকু বুঝতে পারছেন? তাহলে আমরা কিওয়ার্ডটাকে আমরা প্রাথমিকভাবে সিলেক্ট করব। আমাদের প্রথমে অনেকগুলো ইনফরমেশন লাগবে কিওয়ার্ড সিলেক্ট করার জন্য। ওই ইনফরমেশনগুলোকে বেস করে আমরা আমাদের কিওয়ার্ডটাকে সিলেক্ট করব, তাই না? কিওয়ার্ডটাকে সিলেক্ট করে সেটা আমরা আবার অনলাইনে যাচাই করব যে আমাদের এই কিওয়ার্ডটা কতটুকু এফেক্টিভ, কী পরিমাণ মান্থলি সার্চ হয়, কী পরিমাণ সেটা মানুষ ইউজ করে, এবং আমরা গুগল থেকে অনেকগুলো সাজেশন পাবো। এবং গুগলের সাজেশন, মান্থলি সার্চ সব কিছু দেখে আমরা এটাকে লো, মিডিয়াম নাকি হাই সব কিছু দেখে আমরা সেটাকে ডিসাইড করব, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, আমরা কিওয়ার্ডগুলো ডিসাইড করব মিডিয়াম অথবা লো, ঠিক আছে? এখন অনেক সময় বায়ারের রিকোয়ারমেন্ট থাকতে পারে হাই, কেননা কারণ বায়ার যে কিওয়ার্ডটা চাচ্ছে সেই কিওয়ার্ডটা হাই, এখন ওটা ছাড়া বাইরের অন্য কোনো অপশন নেই, তাই না? তাহলে আপনি ওটাতে কাজ করবেন। তো আপনি যখন নিজে যখন চুজ করবেন কোনো একটা কিওয়ার্ড, আপনি চুজ করবেন লো অথবা মিডিয়াম। হ্যাঁ, কম সার্চ হবে, সেই জন্য আপনার ওই যদি মানে র্যাঙ্কিংয়ের জন্য আপনার লো কম্পিটিটিভ কিওয়ার্ড দিয়ে যদি আপনি র্যাঙ্কিং করেন, সেটা খুব উপরে দেখা যাবে, কিন্তু ওই কিওয়ার্ড দিয়ে মানুষ সার্চ করবে না, কম করবে, সেক্ষেত্রে আপনার ভিজিবিলিটি কম হবে। আর হাই কম্পিটিটিভ দিয়ে যদি করেন তাহলে আপনার অনেক নিচে যাবে, তারপরে কি ওটার ভিজিবিলিটি বেশি হবে, যেটা অনেক বেশি মানুষ ওটাতে সার্চ করবে। আচ্ছা, এখন দেখেন আমরা যে একটা মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন যে আমরা গুগল ইউজ করে গুগল কীভাবে আমরা কিওয়ার্ড সিলেক্ট করবো। এখন এরকম গুগল অ্যাডওয়ার্ডসের মতো আরও অনেকগুলো সার্ভিস আছে যেখানে আমরা আমাদের কিওয়ার্ড সিলেকশনের টুল হিসেবে আমরা ইউজ করতে পারি। অনেকগুলো কিওয়ার্ড সিলেকশন টুল আছে। দেখেন, আপনি যদি গুগলে সার্চ করেন, কিওয়ার্ড সিলেকশন টুলস, গুগল অ্যাডওয়ার্ডস, কিওয়ার্ড সিলেক্টর, দেখেন whatstream.com, এটা আপনাকে হেল্প করবে। ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল ফ্রম ওয়ার্ডট্র্যাকার, এটা। তারপর হচ্ছে SEO বুক কিওয়ার্ড সাজেশন টুল। তারপরে কিওয়ার্ড সিলেকশন, keywordiscovery.com। আপনি কিনে এরকম শত ওয়েবসাইট পাবেন যারা আপনাকে বিভিন্ন কিওয়ার্ড রিসার্চ করতে হেল্প করবে, ঠিক আছে? আচ্ছা, এখন আপনি মনে করেন আপনি এই সাইটগুলো একটু দেখলে বুঝবেন। এই যে ফ্রি কিওয়ার্ড সিলেক্টর, এটা। এখন মনে করেন আপনি কোনো একটা প্ল্যাটফর্মে কাজ করবেন, ধরেন আপনি কোনো একটা আপনি ইউটিউবে কাজ করবেন, ইউটিউব। এখন ইউটিউবের জন্য একটা কিওয়ার্ড সিলেক্ট করছেন, সেই কিওয়ার্ডটা আরও কী রকম হতে পারে, ঠিক আছে? দেখেন, আপনি জাস্ট গুগলে সার্চ করবেন, কি লিখে
ইউটিউব কিওয়ার্ড সিলেকশন, ইউটিউব কিওয়ার্ড সিলেকশন টুল, কিওয়ার্ড ডট টুল, ইউটিউব কিওয়ার্ড টুলস অ্যান্ড ভিডিও অপটিমাইজেশন টেকনিক। তাহলে আমরা আমাদের ইউটিউবের আমরা কাজ করবো। আমি চাচ্ছি ইউটিউবের জন্য কিওয়ার্ডগুলো কীভাবে সিলেক্ট করবো। তাহলে আমি গুগলে সার্চ করে সেরকম একটা সার্ভিসে গেলাম ইউটিউবের কিওয়ার্ড রিসার্চ করার জন্য। আমি একটা ভালো কিছু সাইট ছিল, একটু সময় নিয়ে খুঁজতে হবে এগুলো। আমার আর 5 মিনিট লাগবে। টিপস ফর এসইও ভিডিওস গুগল অ্যান্ড ইউটিউব, যেগুলো তো টিপস। আচ্ছা, দেখেন কিওয়ার্ড টুল, দেখেন আমি গুগলে গিয়ে সার্চ করলাম ইউটিউব কিওয়ার্ড টুলস, ঠিক আছে। তাহলে আমি একটা সাইট পেলাম না, কিওয়ার্ড টুলস। এখন এই কিওয়ার্ড টুলসের মধ্যে আপনি যে কোনো একটা কিওয়ার্ড লেখেন। মানে ইউটিউব আপনি ধরেন বাংলা নাটক দিবেন, এখন বাংলা নাটকের মতো আপনি আরও কী কী কিওয়ার্ড দিতে পারেন। আমি এখানে লিখলাম বাংলা নাটক। নাটক কাদের জন্য? বাংলাদেশের জন্য নাকি সারা বিশ্বের জন্য? শুধুমাত্র বাংলাদেশের জন্য দিলাম, সার্চ করলাম। এখন বাংলা নাটক লিখে আমরা সার্চ করবো। এখন বাংলা নাটক মানুষ কী কী, যারা নাটক দেখে তারা সাধারণত কী কী শব্দ লিখে তারা সার্চ করে, আমার সবগুলো সাজেশন আমাকে দিয়ে দিবে। যারা নাটক দেখে তারা কী করে, বাংলা নাটক অপূর্ব, বাংলা নাটক আনন্দ, গ্রাম, সি দিয়ে এই বাংলা নাটক কমেডি, বাংলা নাটক কমেডি 2014, বাংলা নাটক চঞ্চল চৌধুরী 2014, বাংলা নাটক মোশাররফ করিম। মানে মানুষ কী কী শব্দ লিখে সার্চ করে সমস্ত লিস্ট আমাকে দিয়ে দিচ্ছে।
আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? আবার মনে করেন আপনি যেকোনো একটা প্রোডাক্ট লিখে সার্চ করবেন, মনে করেন গাড়ি, কার, তাহলে কার লিখে বাংলাদেশের মানুষ কী কী লিখে সার্চ করে? কার। কি বলতেছে? কার ওয়াশ, কার গেমস, কার অ্যান্ড ড্রাইভার, কার অডিও, কার অ্যালার্ম, কার বায়ার, সবগুলো চলে আসতেছে না? এখন বাংলাদেশের পরিবর্তে আমি দেশটা চেঞ্জ করে দিই, আমি মানে ধরেন কোনো একটা কাজ করতেছি, বাহরাইনের কোনো একটা কাস্টমারের জন্য কাজ করতেছি, অথবা ফ্রান্সের কোনো একটা কাস্টমারের জন্য, ফ্রান্স। তাহলে ফ্রান্সের মানুষ কার শব্দটাকে কার খোঁজার জন্য কী কী লিখে তারা সার্চ করে? আপনার ক্লায়েন্ট যদি হয় ফ্রান্সের, তাহলে এখানে আমাকে গুগল দেখাবে ইংলিশ। ঠিক আছে, আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা? কিওয়ার্ডস, লোকেশন, তারপর কি কোন ভাষায়। আমি চাইলাম বাংলা ভাষায় মানুষ কী কী সার্চ করে, দেখি বাংলা ভাষা পাওয়া যায় কিনা। অ্যারাবিক, চাইনিজ, মানে আপনি তো মনে করেন সৌদি আরবের কোনো বাইরের জন্য আপনি কাজ করতেছেন, তাহলে আপনার কিওয়ার্ডগুলো হতে হবে অ্যারাবিক ভাষায় না? তাহলে অ্যারাবিক ভাষার সৌদি আরবের মানুষরা অ্যারাবিক ভাষায় কী কী লিখে তারা করে সার্চ করে, তাহলে আপনি অ্যারাবিক ভাষায় কিওয়ার্ডসগুলো পাবেন। যাই হোক, আপনারা এটা বুঝতে পারছেন আশা করি। এই যে আসছে না? তাহলে আমরা যে কোনো ভাষায় কি কিওয়ার্ড সিলেক্ট করতে পারবো? এখন কিওয়ার্ড মানুষ যে কোনো ভাষায় লিখতে পারে, বাংলা ভাষায় লিখতে পারে, আরবি, মানে যে কোনো মানুষ তাদের নিজস্ব দেশীয় ভাষায় কিওয়ার্ড লেখে। ধরেন আমি কোথাও আমি গুগলে সার্চ করলাম, গুগলে সার্চ করে যেন আমি কী লিখলাম, আমি ইংরেজিতে যেরকম সার্চ করতে পারি, বাংলাতেও সার্চ করতে পারি না। বাংলাতে কীভাবে সার্চ করব? আমি এখান থেকে সিলেক্ট করলাম ইউনিকোড সিলেক্ট করে আমি এখানে বাংলা লিখতে পারি না? কী লিখবো? মনে করেন কমলা লিখে সার্চ করে কমলার উপকারিতা, তাহলে সবগুলো বাংলা চলে আসতেছে না? ঠিক আছে, তাহলে যে কোনো মানুষ, আবার আমি লিখলাম বাংলা নাটক, আসতেছে না? তাহলে আমরা কিওয়ার্ডটা যে কোনো ভাষায় হতে পারে, এটা বাংলা ভাষায় হতে পারে, আরবি ভাষায় হতে পারে, আবার যে দেশের কোম্পানির জন্য কাজ করবেন সেই দেশের কোম্পানি বলবে আর তাদের লোকাল ল্যাঙ্গুয়েজে করার জন্য। ঠিক আছে, তাহলে আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজে কিওয়ার্ড করতে পারবো না? কার হেল্প নিয়ে? কিওয়ার্ড সিলেকশন টুলের হেল্প নিয়ে। এই যে আপনারা এই সাইটের নামটা লিখতে পারেন, কিওয়ার্ড tool.io, একটু লাগলে চলবে, keywordtool.io। অথবা আপনি যদি গুগলে সার্চ করেন কিওয়ার্ড টুল লিখে, তাহলে আপনি এই ধরনের অনেকগুলো টুল পাবেন যেখানে আপনাকে কিওয়ার্ডগুলো সাজেস্ট করবে। আবার এই যে কিওয়ার্ডগুলো আমরা পাইলাম, এই কিওয়ার্ডগুলো কোনটা কত ইফেক্টিভ আমরা সেটা গিয়ে পাবো কোথায়? ওই অ্যাডওয়ার্ডস ছাড়া আপনি অনেকগুলো পাবেন, ট্রেলিয়ান, ওয়ার্ড ট্র্যাকার, এসইউ বুক, আরও অনেকগুলো পাবেন। যেমন দেখেন এসইউ বুক, এই যে SEObook.com, এটার মধ্যে আপনি কিওয়ার্ড সিলেক্ট করতে পারবেন। মানে গুগলে সার্চ করলে আপনার এই ধরনের অনেকগুলো সাইট চলে আসবে যারা আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হেল্প করবে।
তাহলে মোটামুটি কিওয়ার্ড সম্পর্কে আপনাদের একটা আইডিয়া হয়েছে, বেসিক একটা আইডিয়া। আমার আজকের ক্লাসটা কি বুঝতে পারছেন? ঠিক আছে, তাহলে আমরা প্রথমত কিওয়ার্ড সিলেক্ট করবো কি দিয়ে? আমাদের ব্রেন দিয়ে, আমাদের নিজস্ব চিন্তাভাবনা দিয়ে কিওয়ার্ড সিলেক্ট করবো। এই কিওয়ার্ড সিলেক্ট করার জন্য আমাদের অনেকগুলো ইনফরমেশন লাগবে। সেই ইনফরমেশনগুলো আমরা বাইরের কাছ থেকে জানবো, বাইরের ওয়েবসাইট থেকে জানবো, বাইরের যারা কম্পিটিটর আছে তাদের কাছ থেকে জানবো। জানার পর আমরা একটা ডিটেলস একটা ডাটাবেস তৈরি করবো, মানে ওর কি কি সুবিধা অসুবিধা, ওর অ্যাবাউট দ্য কোম্পানি, অ্যাবাউট দ্য কাস্টমার, অ্যাবাউট দ্য প্রোডাক্ট। তারপরে আমরা কয়টা জিনিস জানবো? হ্যাঁ, 3টা না 4টা তো। কোম্পানি ইনফরমেশন, কাস্টমার ইনফরমেশন, প্রোডাক্ট ইনফরমেশন। হ্যাঁ, এই তিনটা সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানবো। জানার পর এখানের ভালো দিক যেগুলো আছে সেগুলো আমরা নোট করব। নোট করার পরে সবগুলো নোট করার পরে তারপর আমরা এই লিস্টটা তৈরি করবো। এই কোম্পানির প্রোডাক্টের কোয়ালিটি কেমন, প্রোডাক্টের প্রাইস কেমন, কোম্পানির ফ্যাসিলিটিস কি, কারা বেনিফিট হবে, এই সবগুলো আমরা জিনিসগুলো নোট করব। করার পরে পরের স্টেপ হলো আমরা এই ইয়েটা তৈরি করবো। আমাদের মূল স্ট্রাকচারটা হলো মূল প্রোডাক্টের আগে গুণ, এরপরে শেষ হচ্ছে ইমোশন। এই স্ট্রাকচারটা আমাদের থাকবে। এই স্ট্রাকচার অনুযায়ী আমরা জিনিসগুলো তৈরি করবো এবং এক একটা কোম্পানির জন্য অনেকগুলো কিওয়ার্ড তৈরি করবো, তাই না? কিওয়ার্ড তৈরি করলাম, অনেকগুলো, আমি মনে করেন 15টা কিওয়ার্ড তৈরি করলাম অথবা 20টা কিওয়ার্ড তৈরি করলাম। 20টা কিওয়ার্ড তৈরি করার পর আমি কোথায় যাবো? অ্যাডওয়ার্ড টুলসে যাবো, যে আমার এই কিওয়ার্ডগুলো কতটুকু ইফেক্টিভ। তাহলে যে কিওয়ার্ডগুলো ইফেক্টিভ সেগুলো রাখবো, যেগুলো ইফেক্টিভ না সেগুলো বাদ দেবো। তাহলে আমি 20টা তৈরি করলাম, 20টা থেকে থাকবে কয়টা? ধরুন 10টা থাকলো আর 10টা বাদ, ঠিক আছে? এরপরে আবার সেই 10টার মধ্যে থেকে আমি বাছাই করবো কোনগুলো লো কম্পিটিটিভ, কোনগুলো মিডিয়াম কম্পিটিটিভ, কোনগুলো সার্চ বেশি হয়, গ্লোবালি সার্চ বেশি হয় নাকি মান্থলি সার্চ বেশি হয়। আপনাকে অ্যাডওয়ার্ডস থেকে ওই লিস্টটা আপনাকে দেখাবে। আপনি যে এলাকা থেকে আপনি সার্চ করতেছেন, আপনার মানে লোকাল সার্চ কত এবং গ্লোবাল সার্চ কত। আপনার কোম্পানি যদি আপনাকে বলে যে গ্লোবালি সার্চ করতে, তাহলে আপনি গ্লোবাল সার্চটা আপনার জন্য ইম্পর্টেন্ট। আর যদি বলা হয় যে লোকালি সার্চ করতে, তাহলে আপনার এলাকায় কত বেশি মানুষ সার্চ করবে সেটা ইম্পর্টেন্ট। আমাদেরকে যে গুগল অ্যাডওয়ার্ডস দেখায় সার্চ লিস্টটা দুইভাবে দেখায়, একটা হচ্ছে গ্লোবাল, একটা হচ্ছে লোকাল। দেখেন এই যে ট্রেন্ডিং, এই যে অল লোকেশনের পরিবর্তে যদি আপনি সিলেক্ট করে দেন শুধুমাত্র বাংলাদেশ, এন্টার লোকেশন আমি দিলাম বাংলাদেশ, তাহলে আমাকে এখন কিসের রেজাল্টটা দেখাবে? শুধুমাত্র বাংলাদেশে কী পরিমাণ মানুষ সার্চ করে আমাকে সেই লিস্টে দেখাবে, ঠিক আছে? তাহলে এইভাবে আপনি যদি কোনো একটা প্রোডাক্টকে যদি কোনো একটা স্পেসিফিক দেশে প্রচার করতে চান, সেই দেশ অনুযায়ী আপনি কিওয়ার্ডটা মানে কী পরিমাণ মানুষ সার্চ করে সেটা আপনি বের করতে পারবেন। আর যদি চান যে গ্লোবালি করতে, তাহলে আপনি গ্লোবালি কী পরিমাণ সার্চ করে সেটা বের করতে পারবেন। তাহলে এগুলো বের করার পরে, সব কিছু করার পরে দেন আমরা কিওয়ার্ডগুলো যাচাই করবো, কিওয়ার্ডগুলো আমরা সিলেক্ট করবো। আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা? তাহলে আমাদের এসইও কাজের প্রথম ধাপ হলো কিওয়ার্ড তৈরি করা। এখন আমি যে ক্লাসটা আজকে নিলাম, এই ক্লাসের সাথে আমাদের অঙ্গাঙ্গিভাবে জড়িত যে ক্লাসটা, সেটা হলো আমাদের 34 নম্বর ভিডিওটা। আপনারা জাস্ট এই ভিডিওটার কথা লিখে রাখেন, 5 নাম্বার সিডির 34 নম্বর ভিডিও, এসইউর 5 নাম্বার সিডি 34 নম্বর ভিডিও। এইটা আপনারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন। এই ভিডিওটা না দেখলে আপনি ক্লাসটা বুঝতে হবে না। মানে এখানে ভিডিওতে যেগুলো ছিল এগুলো আমি ক্লাসে বলি নাই, বাট আপনাদের দেখার সময় এটাও দেখতে হবে। এটা দেখার পর আপনারা পরিপূর্ণভাবে বুঝতে পারবেন, ঠিক আছে? তাহলে মোটামুটি কিওয়ার্ড কীভাবে সিলেক্ট করবো, কিওয়ার্ড সিলেক্ট করার জন্য কী কী উপকরণ দরকার, আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন। এখন কিওয়ার্ড শিখে আপনি দুইটা কাজ করতে পারবেন। একটা হচ্ছে শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চার হিসেবে আপনি কাজ করতে পারবেন, মানে কিওয়ার্ড রিসার্চ করাটা একটা ইন্ডিভিজুয়াল কাজ, ঠিক আছে? বায়ার প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য পে করে অথবা বায়ার সময়ের জন্য পে করে। কারণ আপনি 10টা কিওয়ার্ড আপনাকে সিলেক্ট করতে দিলেও এই জন্য আপনাকে বললো কি যে তুমি ইচ্ছে মতো তোমার যত টাইম দরকার অত টাইম তুমি স্পেন্ড করো, পার আওয়ার $10। আপনাকে দিলে ঘন্টা প্রতি $10, আপনি যতদিন ইচ্ছে অতদিন কি আপনি কাজ করতে পারেন, ঠিক আছে? আপনি যখন পুরো 1 মাস পরিশ্রম করে আপনি 1 মাস পরিশ্রম করছেন, বায়ারকে 1000 ঘন্টা কাজে দিয়েছেন, দিয়ে বলুন যে আমি 10টা কিওয়ার্ড তৈরি করছি। তাহলে 1 মাস পরে 1000 ঘন্টা কাজ করে আপনি কী পেয়েছেন? ফলাফল কি? 10টা ওয়ার্ড। ওই 10টা ওয়ার্ড তৈরি করে যেন বায়ার আপনাকে কী দিবে? বায়ার আপনাকে $1000 পেমেন্ট দিবে। কিন্তু আপনি যে কাজগুলো আসলে করছেন, আপনি আসলে যে আপনি রিসার্চ করছেন, অ্যানালাইসিস করছেন, এগুলো বায়ারকে বোঝাতে হবে না, প্রুফ সাবমিট করতে হবে না। তাহলে প্রুফ সাবমিটগুলো কী হবে? এই যে আপনি অ্যানালাইসিস করছেন, আপনি রিসার্চ করছেন, আপনি কেন কিওয়ার্ডটা সিলেক্ট করছেন, কেন কী করছেন, এগুলো আপনাকে ডেসক্রিপশনগুলো লিখতে হবে না, ঠিক আছে? এগুলো লেখার জন্য বায়ারকে সাবমিট করবেন। বায়ার যখন দেখবে যে আপনি জিনিসটা সিলেক্ট করছেন, যুক্তিযুক্তভাবে জিনিসগুলো সিলেক্ট করছেন, তখন বায়ার আপনাকে কি মানে দিবে, হ্যাঁ? ডলার তো প্রতি মাসে চলে আসবে, বাট প্রতি আওয়ারলি চলে আসবে, বাট বায়ার জিনিসগুলো বুঝবে আর কি।
5 ঘন্টা কাজ করছেন, আপনি আসলে কাজ করতেছেন কিনা, আপনার অ্যানালাইসিসগুলো কেমন, ঠিক আছে, এগুলো বাইরে তো প্রতিদিনই দেখবে। তো দেখে বাইরে কি বুঝতে পারবে যে আপনি সঠিকভাবে কাজ করতেছেন কিনা। তাহলে আজকে আমরা কিওয়ার্ড নিয়ে আলোচনা করলাম। আমরা আগামী ক্লাসে আমরা আলোচনা করব আমাদের থেকে এই গুগল মার্কেটিং, ঠিক আছে। আমরা আগামী ক্লাসে ওয়েবসাইট তৈরি করা শিখবো, ওয়েবসাইট তৈরি করা এবং ওয়েবসাইটের মাধ্যমে অ্যাডভার্টাইজিং করা, ঠিক আছে। তাহলে আমরা আজকের ক্লাসে যেটা শিখলাম এটা আমাদের প্রত্যেকটা ক্লাসের শুরুতে লাগবে। আমরা যদি ফেসবুক মার্কেটিং আরম্ভ করি, ফেসবুক মার্কেটিংয়ের প্রথম ধাপ কী হবে? কিওয়ার্ড রিসার্চ করা। যদি আমরা ইউটিউব মার্কেটিং আরম্ভ করি, প্রথম ধাপ কি? কিওয়ার্ড রিসার্চ করা। যদি আমরা ওয়েবসাইট মার্কেটিং আরম্ভ করি, তাও কি? কিওয়ার্ড রিসার্চ করা। যে কোনো অনলাইন অ্যাডভার্টাইজিংয়ের কাজ করতে গেলেও কিওয়ার্ড রিসার্চ। আবার অনলাইনের বাইরে টিভি অ্যাড, পেপার অ্যাড এগুলো করার জন্য কিওয়ার্ড রিসার্চ। তাহলে আজকের ক্লাসে আপনারা ভালোভাবে করবেন, রেকর্ডটা আরেকবার দেখবেন, দেখে জিনিসগুলো প্র্যাকটিস করবেন। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসলে